কয়টা সংবাদ মাধ্যম ঋণখেলাপিদের জীবন চরিত্র নিয়ে পেশ করছে, কয়টা সংবাদ মাধ্যম চাঁদার প্রেজেন্ট করছে, কয়টা সংবাদ মাধ্যম যারা এই সন্ত্রাস করছে তাদের নিয়ে প্রেজেন্ট করছে। কিন্তু একটা সৎ যোগ্য এমপ্লয়ি, একটা ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে কোনো ব্লেম কোন পত্রিকায় কি করছে ওইটা নিয়ে দেখবেন প্রেজেন্ট করার জন্য তারা জন্য উৎসাহ উদ্দীপনা নেমেছে। আমরা ভিক্ষা জানাই এই সাংবাদিকতাকে। রাজনীতিবিদের জীবনটা কখন শুরু হয়, কিভাবে শুরু হয়? আমি কিন্তু স্টুডেন্ট লাইফ শেষ করেই মা বাবার নামে একটা ফাউন্ডেশন করেছি, যেটা লতিফা রশিদ ফাউন্ডেশন। আমার মায়ের নাম সবাই জানে, কিন্তু যেটা আসলে কার মা, কে এটা চেয়ারম্যান, কিন্তু মানুষ কিন্তু জানতো না। বাবা বলতে পারে মারা যাওয়ার আগেই আমার মাকে বলেছিল যে আমার 3টা সন্তান, একটা সন্তান অন্তত ডাক্তার হয়। এই ফিলিংস থেকে বলতে পারেন যে আমি এদিকে আসা ছিল আর কি। আমার MBBS ডিগ্রি, আমি তো ডিগ্রি সরকারি গভর্নমেন্ট, আমি রেজিস্টার্ড চিকিৎসক, সুতরাং আমার আর অন্য কোনো ডিগ্রি থাকলো কি না থাকলো এটা কিন্তু খুব জরুরি না। এই ভিডিওটার সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের অনেক দর্শকটা আসলে কনফিউজড, বিষয়টা নিয়ে জানতে চায়। রাষ্ট্রকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে চান, তাহলে রাষ্ট্রীয় যে কাঠামো, এটা যদি সৎ এবং যোগ্য লোক যদি না থাকে, তাহলে কিন্তু এটা যত চেষ্টা করেন এটা স্মুথলি চলবে না। আমি যদি MP হতে পারি, তাহলে আমার সম্পূর্ণ আয়ের অংশটা বলতে পারেন যে আমি মানুষের কল্যাণেই ব্যয় করব, যেটা আমরা আসনেও করব। আমরা এই এলাকার মানুষের জন্য পাস না করলেও মানুষের পাশে থাকব, এটাই আমার বলতে পারেন অঙ্গীকার। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই QR কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত আছেন, যাকে আপনারা সবাই চিনেন। আশা করছি সবাই তার কথা শুনেছেন, দেখেছেন। তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের এই পডকাস্টটা পুরোটা দেখবেন এবং আপনাদের মন্তব্য আমাদের জানাবেন। সে অতিথির নাম কি? ডাক্তার SM খালিদুজ্জামান, যিনি ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত MP পদপ্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো আসলে সবাই দেখে অনলাইনে, তো সে জায়গা থেকে অনেকের অনেক ধরনের জানার বিষয় থাকে এবং জানতে চায়। আমরা যখন জিজ্ঞেস করি যে কাকে চান আমাদের চ্যানেলগুলোতে, তখন আপনার কথা অনেকেই সাজেশন দিয়েছে। তো সে জায়গা থেকে আপনাকে পেয়েছি, আমরা আসলে আনন্দিত। আশা করছি আমাদের যারা দর্শক আছেন তারা অনেক কিছু জানবেন। প্রথমে আপনার একবারে গোড়ার কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার আসলে নামটা তো আমরা দেখি যে SM খালিদুজ্জামান। তো SM বলতে আসলে কি বোঝায়? SM এটা আসলে আমাদের ফ্যামিলি নেম, সর্দার মোহাম্মদ, এখান থেকে আর কি আছে বংশগত যে উপাধি আর কি। ও আচ্ছা। তো সর্দার যারা, তারা তো আসলে একটা নেতৃত্ব গুণ সম্পন্ন, বা আমরা যারা বুঝি আর কি আমাদের প্রচলিত ধারায়, সেরকম কিছু কিনা? অবশ্যই সর্দার বংশটাই সাধারণত তারা ইনেট একটা লিডারশিপ থাকে আর কি। আমার দাদাও মোটামুটি পরিচিত লোক ছিলেন আমার এলাকায়। আমার ফাদারও আমি খুব অল্প বয়সে মারা গিয়েছে। তিনিও শুনেছি যে টোটাল ওই বলতে পারেন ওভারঅল ডিস্ট্রিক্টের মধ্যেই ফুটবল টিমের লিডার ছিলেন আর কি। তো আমিও ক্লাস, যেমন একেবারে বলতে পারেন ক্লাস 1 থেকে মেডিকেল কলেজের শেষ পর্যন্ত মানে লিডারশিপ, আমি ক্লাস মনিটর ছিলাম। এরপরে তো বলতে পারেন এখনও তো লিডারশিপের মধ্যেই আছে। তার মানে একটা নামের একটা প্রভাব আসলে থাকে, তো কিছুটা থেকে যায় অনেক সময়। এখন আপনার ওই যে বললেন যে গ্রামে, তো আমরা যদি গ্রামে চলে যাই, তো সে জায়গায় আপনার বেড়ে ওঠা বা শৈশবটা কোথায়? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করেছেন। আসলেই নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার শৈশবটা ছিল আমার খুলনা ডিস্ট্রিক্ট, এটা পাইকগাছা থানা, কপিলমুনি। আর এটার সবচেয়ে বিশ্ববিখ্যাত যে কবিতা কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদনের। আচ্ছা। এই কপোতাক্ষ নদের সঙ্গেই বেড়ে ওঠা আমার। আমি যখন ভোর রাতে পড়ালেখা করতাম, তখন বলতে পারেন যে একটা সার্টেন টাইম পড়ার পরে নদীর সাইডে নদীর যে মানে জোয়ার স্রোতের যে ধ্বনি, এই শব্দ শুনতাম আর আমার পড়ালেখাটাকে মেমোরাইজ করতাম আর কি। আচ্ছা। এখানেই আমার গ্রামেই বেড়ে ওঠা, মানুষের সঙ্গে ওঠা বসা। ছোটোবেলার খুব গুরুত্বপূর্ণ স্মৃতির বলতে মনে করতে পারি আমি, আমার খুব ছোটোবেলায় বাবা মারা যায়।
সেটা কত বয়স? এটা বয়স তখন 7 ইয়ার্স হবে আর কি, 7.5। আমি ক্লাস 2-তে জাস্ট উঠেছি। আমি, আমার কাজিন, উনি ঢাকা ভার্সিটির প্রফেসর, উনি আর আমি একসঙ্গে রাতে ঘুমাতাম আর কি। আচ্ছা। তো ভোরবেলায় খুব ফজরের সময় আমি নামাজ আমরা পড়ছি আর কি। আমার এই বাসার সঙ্গেই বাজার এবং মসজিদ, এর সাইডে নদী আর কি। নদীর সাইডে মসজিদে নামাজ পড়ছি, তখন ভোরবেলায় যে একজন বলল, আমার ভাইকে ডাকলো যে আজ রাতে আমার বাবা মারা গিয়েছে আর কি। সেই স্মৃতি খুব ইমোশনাল ছিল আর কি। আহ, ছোটবেলায় যারা পিতৃহারা হন আসলে তাদেরকে তো অনেক ধরনের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়, অথবা তাদের দায়িত্বটা আসলে কারো না কারো পালন করতে হয়। তো আপনার এই যে পিতৃহারা হওয়া এত ছোট সময়ে, আমরা তো দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু পিতা ছিলেন না, এরকম অনেক বিখ্যাত মানুষ ছিলেন যাদের পিতা ছিলেন না ছোটবেলায়। তো তাদেরকে তো কেউ মানুষ করেছে। তো আপনার জীবনে এই কন্ট্রিবিউশনটা কে রেখেছেন আসলে? থ্যাংক ইউ। আসলে ছোটোবেলায় গ্রামে বাবা মারা যাওয়া মানে তো তাদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হয় আর কি। যদিও আমাদের সব কিছু ছিল, তারপরও বাবার যে না থাকার যে স্মৃতি, বাবার গাইডেন্স, এটা তো আমরা পাই নাই। যার একটা উল্লেখযোগ্য অংশ যেটা আমি বললাম, প্রথম তো অবশ্যই আমার মা সব কিছুই করেছে। আচ্ছা। এরপরে অভিভাবক হিসেবে আমার যে ঢাকা ভার্সিটির প্রফেসর, আমার যার হাতে খড়ি পড়ালেখার, হুম, হুম। উনি সবসময়ের জন্য পড়ালেখার ব্যাপারে আমাকে গাইডলাইন করেছেন। পরবর্তীতে এসে আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই, এখানে আমার আরেকজন গুরু পাই, যিনি ইভার কেয়ার হসপিটালের এখন যে মৃণাল কুমার সরকার স্যার। হুম, হুম। বলতে পারেন যে মেডিকেল কলেজে পাশ করার পরে ওনার ছত্রছায়ায় আসা, ইভার কেয়ারে আমরা এন্ট্রি হওয়া, দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিং করা, কোর্স করা। উনি বলতে পারেন যে আমরা কলিগের সম্পর্ক থেকেই উনি পিতৃতুল্য দায়িত্ব পালন করেছেন তার আর মানে কি। হচ্ছে এই মানে কিছু মানুষের কন্ট্রিবিউশন আপনার এই Of পর্যন্ত course, আসার পিছনে ছিল। অনেক অনেক। এর মধ্যে আমরা দেখি সমাজের যারা আসলে বঞ্চিত হয় নানান ক্ষেত্রে, এর মধ্যে একটা অংশ হচ্ছে যারা আসলে তার তার পিতা বা তার শক্তিশালী কেউ নাই, গার্ডিয়ান থাকে না। তো সেই জায়গাটায় আপনি হয়তো কোনো জায়গায় হয়তো ফিল করেছেন যে পিতার যেই শূন্যতা, এরকম কোনো ঘটনা আছে আপনার কাছে? পিতার শূন্যতা তো আসলে এরকম কোনো স্মৃতি আছে কিনা এটা বললে আসলে তো কিছুটা অমূলক কোশ্চেনই হবে। মানে পিতার শূন্যতা তো সব ক্ষেত্রেই, যেমন এখন আমারও তো 5টা সন্তান। হুম, হুম। এই সন্তানদের মানে আমি বাসায় যাওয়ার পরে তাদের যে আব্বা বলে যে ডাক, এই ইমোশন, এই ভালোবাসা, এই স্মৃতি তো আমাদের সবসময় আমাদেরকে মানে মনের ভিতরে মানে আঘাত তো আনছেই আর কি। এরপরও যখনই আমাদের স্মৃতি প্রত্যেকটা আনন্দে, প্রতিটা সাকসেসে, আবার যখন কষ্টে, যখন কোনো কিছু না পাওয়া, সব কিছু থাকলেও বাবার যে গাইডেন্স বা বাবা যেভাবে, আমি যেভাবে আমার সন্তানকে মানে ফিল করব, আমার অনেক কিছু থাকলেও কিন্তু অন্যরা সেটা ফিল করবে না। এটা খুব স্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা স্টেপে এখনও যদি কোশ্চেন করেন, আমি কি বাবাকে স্মৃতি করি না? যখনই কোনো সাকসেস, যখনই আমি নামাজে যাই বা একটু ডিপলি বসে থাকি, তখনও কিন্তু আমার চোখে পানি চলে আসে। এবং বাবার এই স্মৃতিকে মানে লালন করার জন্যে আমি বাবাকে জন্য সারা জীবন আমি আমার থেকেও বেশি করে পরিচিত করাতে পারি। আমি কিন্তু স্টুডেন্ট লাইফ শেষ করেই মা বাবার নামে একটা ফাউন্ডেশন করেছি, যেটা লতিফা রশিদ ফাউন্ডেশন, এবং যেটা আমার যে নির্বাচনী এলাকা, আমার মায়ের নাম সবাই জানে, কিন্তু যেটা আসলে কার মা, কে এটা চেয়ারম্যান, কিন্তু মানুষ কিন্তু জানতো না। আচ্ছা, আচ্ছা। এই ঢাকা শহরে প্রায় ধরেন আজকে 13টি বছর আমার এই মা বাবা ফাউন্ডেশন নামে অসংখ্য জায়গায় তারা এটার ফ্যাসিলিটিস নেই, অনেক মানুষ, কিন্তু আসলে যে আমি চেয়ারম্যান ছিলাম এবং এই লতিফা বা এই রশিদ, ইনারা যে আমার মা বাবা, এটা কিন্তু অনেকেই জানতো না। ইন্টারেস্টিং। তো আপনার মায়ের নাম আমরা অলরেডি জেনে গেছি, লতিফা। তো সে জায়গায় আমি যেটা বলছিলাম যে গ্রামীণ সমাজে এটা হয় যে অনেক ক্ষেত্রে বাবারা আসলে এত বেশি থাকেন না, দেখেন না। কিন্তু আপনার তো আসলে সিচুয়েশনটাই ভিন্ন ছিল, আপনার মা আপনাকে গাইডেন্স করেছে। তো আপনার মা তো একজন গ্রামের মহিলা ছিলেন। তো উনি আপনাকে মানে
আমরা এখন যেটা দেখি যে প্যারেন্টিং কোর্স করে তারপর হচ্ছে নানান ধরনের মানে পিতা বা যোগ্য পিতামাতা হওয়ার জন্য, তা আপনি কিভাবে আপনার মাকে মূল্যায়ন করবেন? তিনি কিভাবে আপনাকে গাইড করেছেন? আমার পিতার মৃত্যুর পরে তো বলতে পারেন যে মা এবং বাবা দুটার দায়িত্বই আমার মা পালন করেছেন। আমাকে ধরেন রাত ৩টার সময় আমি উঠে পড়বো, রাত ১২টার সময় ঘুমাবো, কখন উঠবো, তারপরে সকালে উঠে নাস্তা করে রেডি করে দেওয়া, নাস্তা রেডি করার পরে খেয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা। এই যে মানে একটা মানে সন্তানকে মানে সত্যিকারের তৈরি করে, এবং উনি মারাত্মক বিদ্যুৎসাহী ছিলেন। আমার আচ্ছা। মাও কিন্তু মানে তার যে হাতের লেখা এখনও আমার থেকে তার হাতের লেখা ভালো, আচ্ছা। এবং উনিও মানে ক্লাস 5-এ তখনকার সময়ে তিনি স্কলারশিপ পেয়েছিলেন, এবং টোটাল ডিস্ট্রিক্টের মধ্যে উনি ফার্স্ট ছিলেন আর কি। তো এই যে তার যে পরবর্তীতে যদিও সে গ্রামের কারণে মানে বিয়ে শাদীর কারণে পড়ালেখা বেশি দূর এগোতে পারে নাই, কিন্তু উনি অনেক ব্রিলিয়ান্ট ছিলেন, এবং স্কুল থেকেও টিচাররা যখন উনি বিয়ের পরে পড়ালেখা কন্টিনিউ করতে পারে নাই, প্রধান শিক্ষক বাসায় চলে আসছিল, আমরা যেটা শুনেছি। হুম, হুম, তো মায়ের অনেক মানে অংশ বলতে পারেন, জেনেটিক্স, হুম। তার মেধা, ওগুলো আমার মধ্যে আল্লাহ হয়তো কিছুটা দিয়েছে আর কি, এবং তার ভালোবাসা, তার স্নেহ, এবং তার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হয়তো আমি আজকে নিজেই। এখন মায়ের এটার তো আর মূল্যায়ন করা সম্ভব না। হুম। মায়ের জন্যে সর্বোচ্চ কী করতে পারি, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার এই যৌথ সংসারে, মা আমার সংসারে থাকে, মাকে নিয়ে দেশের বাইরে যাওয়া। হুম। যেমন কিছুদিন আগে আমি কানাডায় গিয়েছি, মাকে নিয়ে গেছি। এটা আমার মানে বলতে পারি এক্সট্রা ফিলিংস, যে আচ্ছা। মাকে আমি সঙ্গে পাচ্ছি, দেশে বিদেশে আমি মাকে নিয়ে যেতে পারি, মা দোয়া করে। এবং এই যে অনেক প্রতিকূলতা, যেমন আমার নিয়ে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমার ফার্ম বিলিভ যে আমার মায়ের যে দোয়াটা এটা বুলেটের গুলির থেকেও শক্তিশালী। সে কারণে আমি কাউকে কিন্তু দেখছেন আমি তেমন ভয় পাই না, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি মানুষের অধিকার আদায়ের প্রতিবাদ করি, আমি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি। আর আমার মায়ের দোয়া আমার সঙ্গে আছে বলে বলতে পারেন গেল 15 বছরে বিভিন্ন সময় আমাকে অ্যারেস্ট করতে এসেও চলে গেছে। তো এটার এই ছোটবেলা থেকেই মায়ের যে মানে আমার মানে আপনি যে এটা দোয়া, ফিল করেন যে ফিল আপনার করি মা যে সবসময় একটা মানে দোয়া কেউ তার একজন দোয়ার আপনার মধ্যে দোয়া রাখে, করতেছে। এবং তার দোয়ার কারণে আমি অনেক কিছু ইজি হয়ে যায়। যেমন আমি যখন এয়ারপোর্টে যাই দেখি যে যেটা মানুষের জন্য 20 মিনিট 25 মিনিট সময় লাগছে, আমার 5 মিনিটের মধ্যে অটোমেটিক চলে যায়। আমি জাস্ট ওঠার আগে মাকে, বের হওয়ার সময় মাকে একটা কল, মা যাচ্ছি। না, এই যে আপনার একটা ফিল আসে যে ফিল আপনার আসে মা সবসময় আপনার জন্য সবসময় দোয়া আমার জন্য দোয়া করছেন। করছে, এবং উনি দোয়া করলে এটা খুব ইজি হয়ে যাবে। এটা একটা ফিলিংস আমি যে চলি। আসলে আমাদের ট্র্যাডিশনাল যে সমাজে আমরা আসলে মায়ের এই জিনিসটা ফিল করি, পরীক্ষায় যাওয়ার আগে একটু দোয়া চেয়ে নেওয়া, তারপর হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজে গেলে দোয়া চাওয়া। তো আপনার ফ্যামিলিতে আর কারা আছেন? আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ এবং আমার 5 জন বাচ্চা, 2 ছেলে আর 3 মেয়ে আমার। মাশাআল্লাহ, সুন্দর ফ্যামিলি। আপনার ওয়াইফ কি করেন আসলে? আমার ওয়াইফও একজন ডক্টর আর কি, এবং উনি আমাদের এখনকার সমাজে যেটা অনেক সময় বলে যে জামায়াতে ইসলামী আসলে, ক্ষমতায় আসলে মেয়েরা কাজ করতে পারবে না বা কাজ করে না। হুম। আসলে মেয়েরা সম্মানের সহিত কাজ করে বর্তমানে। আমার ওয়াইফ কিন্তু একটা হসপিটালের উনি একটা ডিরেক্টর পোস্টে আছে, এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারেন যে উনি রান করেন সফলতার সহিত। সো উনি আমার হোম মিনিস্টার আর প্রতিষ্ঠানেও বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। এই যে দুইটাই ব্যালেন্স করে উনি আগাচ্ছেন, কর্মজীবী নারীদের একটা গুড এক্সাম্পল, এবং আমার 5টা বাচ্চাও আছে। মাশাআল্লাহ। তো সে জায়গায় আপনি এই যে রাজনীতি করতে যেয়ে আপনার ওয়াইফ আপনাকে সহযোগিতা করে কিনা? কি ধরনের সহযোগিতা করে? আমার ওয়াইফ আমাকে সহযোগিতা বলতে বলতে পারেন যে মানে আমি তো মানে ছোটোবেলা থেকে একটা ফিলিংস, একটা পার্ট আমার নাই। হুম। আমার বাবা নাই আর কি, স্মৃতি, ভালোবাসা। ওয়াইফের সঙ্গে আমার সম্পর্ক তো অবশ্যই খুবই গভীর, এবং রাজনীতির ময়দানে ওনার অনুপ্রেরণা তো অবশ্যই সবচেয়ে বেশি আর কি। এবং আমাদের বিয়েও আমরা যে আদর্শ পছন্দ করি দুজন ওইভাবেই হওয়া। তো সে যেমন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন দেখে, এবার বাসারও দেখে। জিনিসটা এরকম পর্যায়ে যদি শর্টলি বলি, ধরেন আমার একটা জুতা কেনার দরকার, জুতার নাম্বার কত আমি জানি না, আমার ওয়াইফ জানে, সেই কিনে নিয়ে আসে, আমি কিন্তু মার্কেটে যাই না। সুতরাং প্রত্যেকটা স্টেপে বাচ্চাদের বলেন, সবকিছুতে administration ওনার run একটা করেন। মানে অদৃশ্য ছায়া, তারপর দৃশ্যমান আমার ছায়া থাকে। অদৃশ্য ছায়া, মানে আমার যদি অনেক সময় হয় কি, ধরেন আমার কাছে 500 টাকা নাই, আসলে টাকা তার কাছে আর কি, মানে বাজারঘাট করা বলেন বা কোথাও কিছু দেওয়া বলেন, আমার ফ্যামিলি মানে ভাই বোনদের কিছু দেওয়া বলেন,
এই সবগুলাই কিন্তু সে করে। তার মানে উনি সবকিছু খেয়াল রাখেন, সবকিছুই আত্মীয় স্বজন, আত্মীয়স্বজন, পাড়া right. প্রতিবেশী, এই বিষয়গুলো। পাশাপাশি আমরা যেটা দেখি, যেমন আপনি রাজনীতিবিদ, তো সে জায়গা থেকে সমাজসেবা করেন, মানুষের সাথে মিশেন, তো বিশাল ব্যস্ততা থাকে আসলে। এবং সেই জায়গায় আমরা অনেকের সংসারে দেখি যে স্বাভাবিকভাবে ওয়াইফরা আসলে অনেক ক্ষেত্রে তুষ্ট থাকেন না বা এগুলোকে উৎসাহিত করেন না। তো আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার একটা ইনার একটা অনুপ্রেরণা আসলে সেখান থেকে পান, বাসা থেকে। তো আমরা যদি ছোট্ট করে জিজ্ঞেস করব যে আপনি মানে আপনার পড়াশোনাটা কোত্থেকে শুরু হয়েছে আসলে, বা আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমার এই স্কুল লাইফ তো আমার বললাম, আমার এলাকায় যেহেতু ফাদার ছিল না, আমার মায়ের কাছে ওখানে স্কুল কপিলমুনি, মানে এটাই হাতে খড়ি তারপরে হয়েছে এখানে? কপিলমুনি কলেজ, এরপরে মেডিকেল কলেজে ধরেন খুলনা বাড়ি, খুলনা মেডিকেল কলেজ। তারপরে তো বললাম আমার যে শিক্ষক গুরু মৃণাল কুমার সরকার, ওনার হাত ধরে আমি ইভার কেয়ার হসপিটালে চলে আসি। এরপর এখান থেকে আমি সিঙ্গাপুরে প্রথম তো একটু ট্রেনিং কোর্স করি, সেটাও ওনার মাধ্যমেই আমরা যাই। সিঙ্গাপুর থেকে আবার টিচার এসে এই ইভার কেয়ারের মতো জায়গায় আমাকে দীর্ঘ প্রায় 3 থেকে 6 মাস মতো আমাকে ট্রেন্ড আপ করে। ইন্ডিয়া থেকেও একজন আসে, তারাও আমাকে ট্রেন্ড আপ করে। বেসিক্যালি ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে 2 জায়গার 2জন শিক্ষক এটা ইভার কেয়ার এসে আমাকে ফার্স্ট ট্রেন্ড আপ করে। এটা কিন্তু একটু ভিন্ন ধরনের, মানুষ বাইরে যায় ট্রেনিং নিতে, আর আমরা তারা আসে। এরপরে আবার আমি ফাইনাল টিউনিংয়ের জন্য সিঙ্গাপুর যাই, আমেরিকায় যাই, এবং আমি যখন মাস্টার্স করি, এই বিষয়টা একটা ভিন্নধর্মী। তো এটা আপনি দেশে মাস্টার্স কোনো করেছেন সাবজেক্টে কোথায়? মাস্টার্সটা করেছি আমি ইউনিভার্সিটি অফ মাইসুর, এটা হচ্ছে ইন্ডিয়াতে আর কি, কর্ণাটকা স্টেটে। তো এবং সেটাও একটা ভিন্ন সাবজেক্ট, এটা নিয়ে আমি বলবো। তো এবং বাংলাদেশে আমি বলতে পারি যে আমার যেমন লাইফে শুরু থেকেই একটু স্ট্রাগল নিতে, মানে আমি স্ট্রাগল ফেস করে বড় হয়েছি, এবং এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বলতে পারেন আমি একটু ভিন্ন ধর্মীভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, অন্য সাবজেক্টে চলে গেছি। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যারা পড়াশোনা করে তারা তো অ্যাক্সিডেন্টালি অনেক কিছু হয়। যেমন আমরা এম ইন লাইফ লিখি, ছোটোবেলায় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তারপরে যে দিন যায় এসএসসিতে গিয়ে আরেকটাই চলে যায়, এইচএসসিতে গিয়ে আরেক দিকে চলে যায়। তো আপনার ছোটোবেলায় কি কখনো ডাক্তার হওয়ার চিন্তা ছিল কিনা? ছোটোবেলা থেকে আসলে ডাক্তার হওয়ার চিন্তা ছিল ইমোশনাল অ্যাসপেক্টে। যেমন আমি বললাম, খুব ছোটোবেলায় আমার বাবা মারা গিয়েছেন। তখন বাবা বলতে পারেন মারা যাওয়ার আগেই আমার মাকে বলেছিল যে আমার 3টা সন্তানের ভিতরে একটা সন্তান যেন অন্তত ডাক্তার হয়। এই ফিলিংস থেকে বলতে পারেন যে আমি এদিকে আসা ছিল আর কি। পরে মাই আমাকে গাইড করেছে, এবং আমার মধ্যেও সেখান থেকে ভালোবাসাটা ডাক্তারি পেশার মধ্যে মানুষের কীভাবে সেবা করতে পারি, এই পেশাটা একটু ভিন্ন ধর্মের, সত্যিকারের মানুষের উপকার করা যায়, আমি সেখান থেকে বলতে পারেন এদিকে আসা। এখন এই যে পড়াশোনা, যে আপনি ডাক্তার হলেন, তো ডাক্তারের তো নানান ধরনের রূপ আছে আসলে। কারণ আমরা তো কয়টা জানি, খুব অল্প সংখ্যক জানি। এর মধ্যে আপনি এই এমব্রায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন। আমি আসলে ভালো করে খুব একটা বুঝি না, বা আমাদের হয়তো, আমি মনে করি আমার মতো অনেকেই বুঝে না এই বিষয়টা। তো এই যে একটা আনকমন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, বা এই জিনিসটা আসলে কী? জিনিসটা হলো, আমি প্রথম তো যখন স্টুডেন্ট লাইফে যখন পলিটিক্সের সঙ্গে আসলাম, এরপর পর্যায়ক্রমে তো একটু গ্রাম থেকে মানুষ হলেও সমাজ দেশ সম্পর্কে জানতে শিখলাম। দেখলাম যে সমাজটাই আসলে বিভিন্ন ধরনের অপরাধ, কলুষতা এবং বিভিন্ন দিক দিয়ে, যেটা আসলে নর্মাল আমার সঙ্গে, আমি যে সহজ সরলতা নিয়ে চলি, এটার সঙ্গে খুব বেশি ম্যাচ করে না। আচ্ছা। তখন আমার একটা জায়গায় দেখা হলো যে ডাক্তারি তো হবে, এর ভিতরে একটা সাবজেক্টে তো অবশ্যই বিশেষজ্ঞ হতে হবে। সেই ক্ষেত্রে আমি শিশু বিশেষজ্ঞ হওয়ার প্ল্যান আমার একটা মনে ধারণ করি। এর কারণ ছিল শিশুরা ইনোসেন্ট, এদের মধ্যে ওরকম কোনো নেই যে আমি একটা ইনোসেন্ট সাবজেক্ট মানুষকে নিয়ে ডিল করি, আমার মধ্যে যেন কোনো সময় অন্যায়, অপরাধ এগুলো বাসা বাঁধতে না পারে। এই শিশুদের সঙ্গে মিশে থেকে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই শিশুদের সঙ্গে নিয়ে চিন্তা করতে করতে আমরা এই বাংলাদেশে আরেকটা সাবজেক্ট যেটা বন্ধ্যত্ব বলা হয়, এই বাচ্চা যেমন থাকার আনন্দ, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে না থাকার একটা বড় কষ্ট, অনেক সংসার ভেঙে যায়। এবং আমি পাশ করার পরে তখন এই সাবজেক্টটা সম্পর্কে আমার কাছে প্রথমে আসলো, এবং বাংলাদেশে বলতে পারেন এটা নতুন, তখন 2004-5 সালের দিকে খুব নিউ। তো আমি 2টা জিনিস এখানে ছিল। একটা হচ্ছে যে এটা নিয়ে একটু ভিন্ন ধর্মী, আমি ছোটোবেলা থেকেই একটু নতুন কিছু করার প্রতি আমার আলাদা আগ্রহ। আচ্ছা।
এবং স্ট্রাগল ফেস করা এবং কিছুটা বলতে Challenge নেওয়া। চ্যালেঞ্জ নেওয়া, রাইট। এই চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। তো এই সাবজেক্টটা আমার কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা হলো এবং আমার যিনি মেন্টর ডাক্তার মৃণাল কুমার সরকার, উনিও আমাকে গাইড দিলেন এবং আমি এই চ্যালেঞ্জটা নিতে তখন পছন্দ করলাম যে না, এই সেক্টরটা দেশে এখনও নাই, বিদেশের উপরে মানুষ নির্ভরশীল, আমি এই সেক্টরটাকে দেশে দাঁড় করাবো ইনশাল্লাহ। এবং আমি সেই যে চ্যালেঞ্জ নিয়েছি, আমি আশা করি বাংলাদেশে সেটা আমি দাঁড় করাতে পেরেছি এটা। এবং এখানে সবচেয়ে মূল কারণ ছিল এই ট্রিটমেন্টের দিকে যে অসংখ্য ফ্যামিলি তাদের ডিভোর্স হয়ে যায় এবং একটা সন্তান থাকার পরে যে আনন্দ, আবার না থাকা মানে যে ক্রনিক যে ক্রন্দন, এটা শুধুমাত্র যাদের নাই তারাই এটা উপলব্ধি করতে পারবে। এই মানুষের বুকে আমি কিভাবে হাসি ফোটাতে পারি, এটা ব্রত নিয়েই আমি সামনের দিকে এগিয়ে গেছিলাম। এখন এই যে আপনি একটা সাবজেক্টে বিশেষজ্ঞ হলেন এবং সেটা আপনার শিশুদের প্রতি একটা মমত্ববোধ, পাশাপাশি এরপরে আপনি গেলেন যে যারা মাতৃত্বের স্বাদ যারা নিতে চায়, পিতৃত্বের স্বাদ যারা নিতে চায়, তাদেরকে চিকিৎসা বিজ্ঞানের আলোকে হেল্প করার যে চিন্তা, তো সেই জায়গায় তো আসলে নানান ধরনের অভিজ্ঞতা অবশ্যই হয়েছে। আমরা যেমনটা দেখি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে অনেকেই যখন আপনার ব্যাপারে অনেক কিছু কথা বলার ষড়যন্ত্র, অনেক কিছুই হচ্ছে, এর বিপরীতে আমরা একটা স্রোত দেখতে পেলাম যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আপনার দ্বারা উপকৃত হয়েছেন, আপনার চিকিৎসার দ্বারা উপকৃত হয়েছেন। তো সেই জায়গায় অসংখ্য মানুষের যে স্টোরি, সাকসেস স্টোরি, এতগুলো তো হয়তো আমরা শুনতে পারবো না। আপনার যদি একটু ছোট্ট করে আমাদের 1-2টা সাকসেস স্টোরি শোনান, যেটা আপনাকেও টাচ করে বা আনন্দ দেয়, বা এটা কি বলা যায়, প্রত্যেকটা পেশায় তো একটা আত্মতৃপ্তি থাকে, সেটা আপনাকে আত্মতৃপ্তি দেয়, এরকম আছে কিনা? আমাকে এই সাবজেক্টে মানুষের যে ধরেন 18 বছর পরে বা 20 বছর পরে তাদের বাচ্চা হওয়ার পরে যে আনন্দ, এবং তারা আমার এমন আছে অসংখ্য কাপল এসে পায়ের পরে পড়তে, আমি যদি তাদের বুকে ধরে নিই, এই আনন্দটার আসলে কোনো ব্যাখ্যা নাই। আমি যেমন এই আসনের রিসেন্ট 2টা ইমোশন আমি বলতে চাচ্ছি যে আমি যখন প্রথমে ভোটে দাঁড়াই, এই আসন থেকে আমার অসংখ্য ফ্যামিলি আমাকে কল করেছে। একটা এই গুলশানের দিকে বাসা, তো ওনার কাছে যখন ভোট মানে আমি ভোট চাইতে জানি, উনি আগে আমাকে কল করেছে এবং দেখা করে ওনার অফিসে নিয়ে আমাকে বলেছে যে আমাদের মানে এই সংসার লাইফের বন্ধনটা অটুট রাখা, সেটার অবদান আপনার অনেক। দীর্ঘ প্রায় 14 বছর পরে তাদের বাচ্চা হয় এবং উনি এবং ওনার ওয়াইফ শুধু দোয়া করেন না, বলছেন যে আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্যে প্রতিদিন দোয়া করে। এখন এই যে মানুষগুলোর যে মানে ভালোবাসা, এই ভালোবাসা কোনো মানে বলছে মানে টাকা পয়সার সঙ্গে সঙ্গে তুলনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আবার রিসেন্ট 2 দিন আগে আমাকে একটা পেশেন্ট কল করলো, উনি ইতালি থেকে চলে এসেছেন গুলশানে বাসা। তো উনি শুধু এসেছেন, বলছে যে স্যার আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা শুধু ভোট দেওয়ার জন্যে আপনার কাছে আমরা চলে এসেছি। আরও অন্তত বেশ কিছু পেশেন্ট ধরেন বিদেশে আছে, তারা দাঁড়িপাল্লাতে ভোট দিছে, ঠিক দিয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে। এর বাইরে আমরা যদি বলি যে কত পেশেন্টের যে সংসারের মানে যে ইতিটানা, এটা যে প্রিভেন্ট হয়েছে, এটা আমরা মানে ভাষায় বলতে পারবো না আর কি। আর একটা মানুষের মানে বাচ্চা না হওয়ার যে কষ্টটা, সেটা আমি কিছুটা বলি যে ক্যান্সার হলে অনেক সময় ধরেন মারা যায় একটা সুপার সিম্পল, কিন্তু বাচ্চা না হওয়ার যে বেদনা, কষ্ট, একটা মানুষকে ক্যান্সারের থেকেও ভোগায়। সে কন্টিনিউয়াস এই যাতনা, তার সংসারে শাশুড়ির যন্ত্রণা, ফ্যামিলির যন্ত্রণা, সারাদিন পরে হাজব্যান্ড কাজ করে এসে বকাঝকা করা, ডিভোর্স হয়ে যাওয়া, এই কাপড়টাকে যে পরবর্তীতে তাদের পরিবারের যে একটা বলতে পারেন মেম্বার হয়ে যায়, আমি এটা মানে তাদের ফ্যামিলির একজন মেম্বার হিসেবে আমাকে ট্রিট করে আর কি। এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া এই সাবজেক্টের ক্ষেত্রে। এখন ধরেন যে আমাদের সমাজে তো মানুষের নানান ধরনের কুসংস্কার আসলে আচ্ছাদিত,
মানুষের এখনো বুঝ হয়নি এরকম। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা থাকে। তো এই যে ইনফার্টিলিটি নিয়ে কাজ করা, এই ক্ষেত্রে তো শুধুমাত্র মানে নারীরাই আসলে এখানে ভিকটিম না, ভিকটিম বলবো না কি বলবো, এটা কারণ ক্ষেত্রে তো বলতে কারণ, পারেন, হ্যাঁ শুধু কারণ নারী না, বলতে পারি যে পুরুষ। শুধু নারীরাই তো এটা কারণ না, পুরুষরাও হইতে পারে। কিন্তু দিন শেষে আসলে নারীদেরকে আমাদের দেশে অনেক ক্ষেত্রে সেটা পুরাতন চিন্তাভাবনার কারণে হোক, বিভিন্ন কারণে রাইট, আসলে যাতনা সহ্য করতে হয়। তো এমন কোনো ঘটনা আপনার বা আপনার জীবনের এই যে চিকিৎসা জীবনের যে প্র্যাকটিসে আপনি পেয়েছেন কিনা যেখানে একটা সংসার ভেঙে গেছে এই কারণে? হ্যাঁ, এরকম তো বলতে পারেন কোনো পেয়েছি কিনা একটা না। আমি তো ধরেন এই কাজ প্রায় 20 বছর করি। হুম, মানে একটা না, বলতে পারেন যে বেশ কয়েকটা ফ্যামিলি আমার মনে আছে তাদের সেপারেশন হয়ে গেছে। ইভেন এমনও আছে যে ট্রিটমেন্ট চলছে, মাঝপথে সেপারেশন হয়ে গেছে, এরকমও পেয়েছি। এটা মানে খুব যে রেয়ার তা না। অনেক ফ্যামিলি আমরা পেয়েছি যে ফ্যামিলি সেপারেশন হয়ে যায় এবং সেই মেয়েটার কষ্ট। আবার একই সঙ্গে মানে ছেলেদের সমস্যার কারণে হুম, হুম, ছেলেদেরকে ডিভোর্স দিয়ে মেয়েরা চলে যায়, এটাও কিন্তু আছে। এটা অনেক সময় হিডেন থাকে, মানুষ জানতে পারে না। রাইট। বর্তমানে সচেতনতার কারণে অনেক মেয়েই হাজব্যান্ডের সমস্যা, বাচ্চা হবে না হুম, হুম। জানার পরে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, এরকমও অসংখ্য ফ্যামিলি এখন আছে। ইনফার্টিলিটি নিয়ে কাজ করা বা আপনি এভার কেয়ার মতো হসপিটালে আসলে ছিলেন, তো সেখান থেকে উদ্যোক্তাও বলা যায়। আমি যদি বলি উদ্যোক্তা, আপনি হসপিটাল একটা উদ্যোগ নিয়েছেন, তো তার মধ্যে আবার একটা স্পেশালাইজড হসপিটাল বলা যায় এটাকে ইনফার্টিলিটি নিয়ে। তো এই যে মানে এই হসপিটাল যা শুরু করার যে ব্যাকগ্রাউন্ড বা এটার কোনো সারি নজরুল এগুলো আছে কিনা? না, অবশ্যই আপনি শুরু থেকেই দেখেছেন যে আমার লাইফটা আসলে একটা চ্যালেঞ্জ দিয়েই শুরু আর কি। হুম, হুম, এবং আমার মধ্যে সবসময় মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য কিছু করতে পারা, বা আমার বাবার যে মারা যাওয়ার ঘটনা, তারপরে আমার যেখানে বেড়ে ওঠা, হুম। এই মানুষের জন্য কিছু করতে পারলেই আমার জন্য সবচেয়ে বড় প্রশান্তি আমার জন্য হয়। তো এই যে এভার কেয়ারে তো আসলে একটা সার্টেন পোর্শন লোকের আমরা সেবা দিতে পারি, উচ্চবিত্তদের জন্যে। হুম, হুম। সেখানে সবসময়ের জন্য আমার মনে ক্রন্দন হতো আর কি। অনেক গরিব রোগী আসতো, তাদেরকে আমরা যখন বাজেট বলতাম, আসলে সেখানে তো তাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য তাদের যে মানে টাকা অনেক কমানোর ব্যাপার, বাস্তবতা। সেটা বাস্তবতার কারণে কমানো সম্ভব হয়ে ওঠে না। হুম, হুম, তখন আমি চিন্তা করলাম যে এই মানুষগুলোর জন্য তো আমার কিছু দায়বদ্ধতা আছে, কিছু করার আছে। তো হুম, সেটার আলোকে আমি এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্যে আমি যেন এই সার্ভিসটা সত্যি যার দরকার, হুম, হুম। তার ফার্টিলিটি ট্রিটমেন্ট তার দরকার, রাইট। কিন্তু সে টাকার অভাবে দিতে পারছে না, এই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য আমার এই উদ্যোগটা নেওয়া ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রিটমেন্টের জন্য তখন মানুষ বিভিন্ন বিজ্ঞাপনের থ্রু দেখে বিদেশে চলে যায়, সেখানে যে লিগাল ইলিগাল একটা পোর্শনও তাদের মধ্যে চলে আসে। ইলিগাল পথেও অনেক মানুষ পা বাড়ায়। লিগাল অ্যাসপেক্টটা ধর্মীয়ভাবে যেটুকু লিগাল, সেটা মানুষকে সচেতনতা করার জন্য আমার একটা বড় আঙ্গিকে আচ্ছা, এই এখানে স্পেশাল একটা হাসপাতাল মানে দরকার। ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের সমাজে মানে এই জিনিসটা নিয়ে যখন আলোচনা হয়, এটা নিয়ে তো আসলে পাবলিক আলোচনা হয় না, কিন্তু সবাই কিন্তু এটা নিয়ে আলোচনা করে সামহাও। তো এখানে ধর্মীয় অনেকগুলো বিষয় থাকে। বিশেষ করে আমরা আমরা যারা মুসলিম কান্ট্রিতে বাস করি বাংলাদেশে, সেখানে অনেকের চিন্তা থাকে যে এটা কিভাবে কাজ করে, এটা কি হালাল নাকি হারাম, বা এটা কতটুকু বৈধ অবৈধ, এগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা বা চিন্তা প্রশ্ন মানুষের মধ্যে থাকে। তো এই টোটাল বিষয়টা কিভাবে ফাংশন করে, এবং সেটা আপনি নিশ্চয়ই ইসলামিক স্কলার এবং ওনাদের মতামতটাও জানেন, যেহেতু এটা নিয়ে কাজ করেন, আপনি নিজেও ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, জানেন। তো সেই জায়গা থেকে একটু মানে সহজ করে বলবেন কিনা সাধারণ মানুষের জন্য? না, আমি সহজ করে বলছি, তার আগে আপনার যে কোশ্চেনটা ছিল যে হ্যাঁ। আমি উদ্যোক্তা এখানে হয়ে গেলাম, এবং হুম, মূল উদ্দেশ্য ছিল যে যে সার্ভিসটা আমার গরিব মানুষের জন্য দরকার। হুম, হুম। ইভেন ধরেন আমার এখানে জাকাত ফান্ডের একটা টাকা থাকে, আচ্ছা। এই গরিব মানুষগুলোর জন্য তার সত্যিকারের সার্ভিস দরকার, যেটা হুম, অনেক সময় 5 লাখ টাকার সার্ভিস, কারো কারো ক্ষেত্রে
1.5 লাখ টাকাও আমি করে দেওয়ার ব্যবস্থা করেছি হুম। এবং সত্যিকারে তার বাচ্চা হয়েছে এবং সংসার টিকে গেছে। এরকম অসংখ্য ফ্যামিলি আমার সাকসেসের মধ্যে আছে আল্লাহর রহমতে। তো অত্যন্ত সকল শ্রেণী পেশার মানুষের জন্যে আমার এই সার্ভিসটা দিতে হবে এবং ভবিষ্যতেও আমি এটার জন্য দিতে পারি, সেটার জন্যে এটা একটা পাইলট স্টাডির মতো আপনি মনে করতে পারেন। ধর্মীয় ব্যাপারে যেটা বলতে পারেন যে প্রত্যেক ক্ষেত্রেই আমার যে এটা আছে মানে লিগ্যাল এবং ইলিগাল পার্ট আছে, এরকম ক্ষেত্রেও লিগ্যাল ইলিগাল পার্ট আছে। আচ্ছা। যেমন আমি এই ক্ষেত্রে ধর্মীয়ভাবে নিজের স্পার্ম হাজব্যান্ড ওয়াইফের এবং অন্যের ডিম মানে নিজের ডিম হুম, হাজব্যান্ড ওয়াইফের এগ এবং স্পার্ম দিয়ে যে কাজটা করা এটা কিন্তু বৈধ। কিন্তু ধরেন কোনো হাজব্যান্ডের ধরেন শুক্রাণু কিট নাই, হুম, হুম। এটা অন্য মানুষেরটা দিয়ে করতে পারে, যেটা অহরহ বাইরের দেশে করতেছে। এটা লিগ্যাল না, আমাদের ধর্মীয়ভাবে তা হারাম, বিধিবদ্ধ না, এটা হারাম। তো এই পার্টটাকে কিছুটা ধরেন আমি আস্তে আস্তে এটাকে মানুষের মধ্যে নিয়ে গেছি। মানুষ এখন অনেক সচেতন হয়েছে। হুম, হুম। অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র ইলিগাল পার্টটাই সামনে আসতো, অনেকের লিগ্যাল পার্টটা করা সম্ভব, এই ট্রিটমেন্টেই জীবনে আসতো না। হুম, হুম। যখন এটা তারা জেনেছে যে আসলে না, তার নিজেরটা দিয়ে এটা করা যায়। ধরেন টিউব একটা মেয়ের বন্ধ, হুম, এই ডিমটা বের করে হাজব্যান্ডের রেশম দিয়ে ফুটায়ে তার জলের মধ্যে দিলে সে কনসিভ করছে এবং তার সংসারটা টিকে যাচ্ছে। হুম। এটা কিন্তু শরিয়ার বৈধ, আচ্ছা। মানে হাজব্যান্ড এবং স্পার্মের ওন তাদের জেনেটিক্স, এটা নসব বা বংশধারা এখানে বংশধর পরিবর্তন কোনো হচ্ছে না। ব্যত্যয় হচ্ছে না। Right. শুধু একটা পথ দিয়ে ধরেন এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, যেতে পারছে না, একটু ঘুরে এই বিকল্প। পাশ দিয়ে গেল, বিকল্প পথ দিয়ে, হুম, কিন্তু ডেস্টিনেশন সেম। আচ্ছা। এই জিনিসটা অনেক সময় অনেকের কাছে ক্লিয়ার ছিল না। তো এখন এটা তো একটা আসলে সবাই তো যাদের সন্তান নাই, আমরা যেটা জানি যে দেখবেন যে ডেসপারেট, যে যা বলে তাই করে আসলে মানুষ তো আসলে মেন্টালি তখন অসুস্থ হয়ে যায়, এটাই তো বাস্তবতা। দেখা যায় কেউ মাজারে যাচ্ছে সেজদা দিচ্ছে, কেউ অমুক দরবারে যাচ্ছে, পাগলের কাছে যাচ্ছে, নানান ধরনের জায়গায় যাচ্ছে। তো এই জায়গায় মানুষ কিন্তু তার অর্থ সম্পদ সব কিছু বিলায় দিতে প্রস্তুত থাকে। তো সেই জায়গায় এটা তো একটা আশঙ্কা থেকেই যায় যে কোনো ডাক্তার এই সুযোগটা কাজে লাগিয়ে মানে ইসলাম যেটাকে লিগ্যাল করে না সেই জায়গায় চলে যায়, এরকম উদাহরণ আছে কিনা? না, এরকম উদাহরণ তো সমাজে আছে, বিশেষ করে আমাদের দেশের বাইরে এটা অহরহ। আচ্ছা। তো এই জন্যেই আমরা এটাকে প্রপার কাউন্সিলিংয়ের চেষ্টা করেছি, মানুষকে এটা সচেতনতা বৃদ্ধি যেটাকে বলেন, হুম, হুম, এটা কিন্তু আমরা মানুষকে জানানোর পরে, প্রচারের পরে হুম, এখন মানুষ কিন্তু অনেকটা সচেতন, কোনটা বৈধ এবং কোনটা অবৈধ। ইসলামিক স্কলাররাও কিন্তু এটা সম্পর্কে এখন মানে ধারণা দিচ্ছে যে কোনটা শরিয়া সম্মত, কোনটা শরিয়া সম্মত না। তো এই জানার কারণে এটার কিন্তু ট্রিটমেন্টের সংখ্যা এখন আরও বেড়েছে আগের তুলনায়, হ্যাঁ। কমে নাই। এখন আপনার যে হসপিটাল, এই উদ্যোগটা কি এই হাসপাতালে সীমাবদ্ধ থাকবে না আপনার আরো বড় কোনো চিন্তা আমার আছে? এই হাসপাতালটা বলতে পারেন আমার এখানে থাকবে না। আমার যেটা প্ল্যান, যেমন ডায়াবেটিসের জন্য বারডেম একটা ইনস্টিটিউশন, হুম, হুম, এটা ভবিষ্যতে আমি এই দেশের জন্য এরকম একটা ইনস্টিটিউশন করে ইনশাল্লাহ জাতির জন্যে যারা বন্ধ্যাত্ব, এই ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল, সবচেয়ে কম মূল্যে কিভাবে করতে পারে একটা ইনস্টিটিউশন বেসড আমি এটা করে দেবো ইনশাল্লাহ। এটা আমার নিয়াত আর কি। ইনশাআল্লাহ। এবং আমার যেটা আগেও ঘোষণা দিয়েছি, আমি যদি এমপি হতে পারি তাহলে আমার সম্পূর্ণ আয়ের অংশটা বলতে পারেন যে আমি মানুষের কল্যাণেই ব্যয় করব, যেটা আমার আসনেও করব, প্লাস এই ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমি আমার ইনকামের একটা বড় অংশ অলরেডি ব্যয় করে যাচ্ছি, ভবিষ্যতেও যাবো ইনশাল্লাহ। এখন যদি আসি আরেকটা আসপেক্টে, সেটা হচ্ছে যে আপনি একজন চিকিৎসক, স্বাভাবিকভাবেই চিকিৎসা পেশাটা একটা মহান পেশা, মানুষের সেবার জায়গা থাকে। তো সেই জায়গা থেকে চিকিৎসক এবং রাজনীতিবিদ, এই যে একটা ট্রানজিশন, অথবা আমরা যদি বলি যে একই সাথে ফাংশন করা, তো এই জীবনটা আসলে আপনার রাজনীতিবিদের জীবনটা কখন শুরু হয়, কিভাবে শুরু হয়? রাজনীতি তো আসলে একটা আলাদা কিছু না, এটা বলতে পারেন সামগ্রিক লাইফের একটা অংশ। আমাদের এটা ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়। আমরা সবচেয়ে ভালোবাসি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সমাজকে যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে সমাজের নেতৃত্ব, রাজনীতি, এটা পার্ট অ্যান্ড পার্সেল। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে ইসলামের সঙ্গে বলে রাজনীতি নয়, কিন্তু উনি কিন্তু সেই মদিনাতে আপনারা দেখবেন যে সে মসজিদ থেকে সারা দেশ নিয়ন্ত্রণ করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। হুম, হুম, সুতরাং রাষ্ট্রকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে চান তাহলে রাষ্ট্রীয় যে কাঠামো, হুম, এটা যদি সৎ এবং যোগ্য লোক যদি না থাকে হুম, তাহলে কিন্তু এটা যত চেষ্টা করেন এটা স্মুথলি চলবে না। ঠিক একইভাবে আমরা
যারা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আমরা সম্পৃক্ত, আমাদের কিন্তু লক্ষ্য একটাই, যে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করে সামাজিকভাবে কিভাবে আমরা সকলকে বেনিফিটটা দিতে পারি। তার মানে হচ্ছে আপনি স্টুডেন্ট লাইফ থেকেই স্টুডেন্ট লাইফ থেকেই শুরু Right. করেছেন এই রাজনীতির সাথে আপনার Right, বোঝাপড়া। তো ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততার শুরুর কোনো বিষয় মনে আছে কিনা, কিভাবে আসলেন ছাত্র সংগঠনে? শিবিরের সঙ্গে অবশ্যই আছে, কারণ আমি তো আমার গ্রামের দিকে এবং আমার বাবা যিনি মুক্তিযুদ্ধের সময় ওয়ালের সঙ্গে ওনার পেরেক দেওয়া ছিল, উনি তো ভিন্নধর্মী, এই যে জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমিও আসলে ওই রকম আমার এলাকা, সেখানে আওয়ামী লীগ বা জাসদ এগুলোর সঙ্গে সম্পৃক্ততা ছিল, এবং সবাই যখন আমি মেডিকেল কলেজে আসছি জানতো ছাত্রলীগের বা আওয়ামী লীগ ফ্যামিলির। তবে আমি রেটিনায় কোচিং করার কারণে আমার মানে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত আমাদের, এবং তাদের সঙ্গে যখন ধরেন প্রথম প্রায় 6 মাস 1 বছর আমরা একসঙ্গে দেখি, কিন্তু আগে শিবির সম্পর্কে যেসব খারাপ জিনিস দেখতাম, হুম। কিন্তু একসঙ্গে থাকার ফলে, এক রুমে থাকার ফলে বলতে পারেন যে এটা তো একদম পুরা, যা শুনি তার পুরা উল্টা। হ্যাঁ, রক কাটে, তারপরে আর কি কাটে। কি, হ্যাঁ। কিন্তু আমাকে শুধু গাইডলাইন দেওয়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিনা, আমি হুম। কোরআন পড়তেছি কিনা, হুম। এটার একটা হিসাব নেওয়া শুরু করলো। তারপরে আমি কোনো খারাপ কাজ করতেছি কিনা, কয় ঘন্টা পড়তেছি, হুম, হুম, ক্লাসের রেজাল্ট কেমন করতেছি, যেটা বলতে পারেন যে বাসায় থাকতে মা দায়িত্ব পালন করতো, হুম। এইখানে এসে শিবিরের যারা বড় ভাই তারা সেই দায়িত্ব পালন করা শুরু করলো। আচ্ছা। তো এইখান থেকে কিন্তু অটোমেটিক্যালি যারা মানে মায়ের মতো পিতার মতো স্নেহ করবে, হুম, ভালোবাসবে, তাদের প্রতি তো আপনার উইকনেস চলে আসাটা, এটা বলতে হিউম্যান নেচার আর কি। রাইট। এইভাবেই প্রথম তো আমি শিবিরের সঙ্গে যাই। তারপরে স্বাভাবিকভাবে আমি যে কাজে সাধারণত জড়িয়ে যাই, একটু দ্রুতই ফার্স্ট সেখানে গ্রোথ চলে আসে, হুম। দ্রুতই ক্যাম্পাসের সেক্রেটারি হয়ে তারপরে আমার উপরে সভাপতির দায়িত্বে আসে। এইখান থেকে পরবর্তীতে ঢাকার দিকে কোন আসার পরে প্রতিষ্ঠানে? খুলনা মেডিকেল কলেজে, খুলনা মেডিকেল কলেজ। এখান থেকে আমার ছাত্র জীবন থেকে আমার এই পলিটিক্স শুরু বলতে পারেন, এবং শিবিরের সদস্য ছিলাম। আর ঢাকাতে আসার পরও অনেকে মানে মনে করতে পারে যে আমাকে দেখে নাই, কিন্তু এই যে মানে ফ্যাসিস্ট আমলে যে অসহিষ্ণু রাজনীতি, এই সময় দ্বারা ধরেন সংগঠনের মানে মূল নেতৃবৃন্দের সঙ্গে যে চ্যালেঞ্জ নেওয়া, আমি এবারকার মতো একটা জায়গায় থেকেও এই 15 বছর বলতে পারেন, যারা খুব ক্লোজলি 10-15 জন মানে জীবন রিস্ক নিয়ে দায়িত্ব পালন করছে, তার মধ্যে আমি পালন করেছি আর কি। আমি এই 5ই আগস্টের পরে শুধু আমি জামাতের সঙ্গে বিদেশে যাওয়া না, 5ই আগস্টের আগেও কিন্তু আমি জীবন রিস্ক নিয়ে যাওয়া লোক আর কি। আচ্ছা। তো এবং সংগঠনের সঙ্গে যেটা নেতৃত্বে থাকা দরকার, ঢাকা মহানগরী ডাক্তারদের যে সংগঠন, সেটাতে আমরা কোনো সময়ের জন্য পিছু পা হয় নাই। তার মানে এই চ্যালেঞ্জ নিয়েও আমরা কিন্তু এগিয়ে গিয়েছি আল্লাহর রহমতে। তা আপনি ছাত্র শিবির থেকে মানে জামাত ইসলামীতে কখন যোগ দিয়েছেন? জামাত ইসলামীতে আমরা মেডিকেল কলেজ শেষ করে যখন ডাক্তারি পেশায় আমি যখন ইন করে গেলাম, হুম। ঢাকাতে এসে এখান থেকে ডাক্তারদের যে সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম, এটা আমাদের জামাতে ইসলামী যারা ভালোবাসে তাদেরই একটা পেশাজীবী সংগঠন, হুম। এখান থেকে আমাদের স্টার্টিং, এবং তারপরে কন্টিনিউশন আছে। তার মানে হচ্ছে ওই যে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক যে চর্চা, সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডাক্তাররা মিছিল মিটিং এগুলোতেই বেশি অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের থাকে। তো আপনাদের এই জায়গাটা তাহলে মানে একটু ভিন্ন, যে এটা পেশাজীবীদের জন্যই মানে সীমাবদ্ধ করা, মানে ওই ডাক্তারদের জন্যই। হ্যাঁ, আমার যে পার্টটা ছিল পেশাজীবীদের পাঠে, তো আমি মানে সভাপতি দীর্ঘ ধরেন 8 বছর ধরে। এর আগে ছোট দায়িত্ব ছিল একটা, যখন আমি পড়ালেখা শেষ করি নাই। পড়ালেখা শেষ করার আগে মানে শিবির বা জামাত বলতে পারেন যে সবাইকে সন্তানের মতো স্নেহ এবং লালন করে। আমার কোর্স কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আমাকে কিছুটা বলতে পারেন ফ্রি রাখছে, আমি যেন আচ্ছা। আগে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারি, সেটার হুম। ব্যাপারে তারা ছোটোখাটো দায়িত্বে রেখেছিল। আচ্ছা। এবং এর পাশাপাশি আমি কেন্দ্রীয় যে মানে দায়িত্ব যেটা লিড করা, হুম। সেটার একটা বড় অংশ আমরা মানে প্রোগ্রাম অর্গানাইজ করা, মানে আমাদের তো একটু বলতে পারেন যে কঠিন সময় তো গিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। 13-14 সালে যখন ক্রস ফায়ার হলো, তো এই সময়টা আমাদের একটু মানে স্ট্র্যাটেজি চেঞ্জ করে কাজ করতেছে, বাট আমরা ফিল্ডের বাইরে ছিলাম না। সে জায়গায় এই যে সাংগঠনিক কাজ করা এবং ছাত্র জীবনেও আপনি যেহেতু সংগঠনের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে এসে আমরা যদি রাজনীতির যে মূল জায়গা আমরা যদি দেখি, সেটা হচ্ছে ইলেকশন বা নির্বাচন। সেখানে আপনি ঢাকা 17তে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর। তো এই মনোনয়নটা ঢাকা 17তে কেন আপনাকে, কেন আপনি কেন বেছিলেন, নাকি সংগঠন আপনাকে দিয়েছে, কিভাবে এটা হয়? হচ্ছে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রক্রিয়া, এটা একটু ক্লিয়ার হতে। জামায়াতে ইসলামীর মনোনয়ন
কেউ আসলে চেয়ে নিতে পারে না। আচ্ছা। সংগঠন তাদেরকে কয়েকটা ব্যাপার নেয়, সেখানকার যারা রকুন আছে তাদের একটা ভোট নেয়, হুম, এরপর এখানকার পেশাজীবীদের একটা ভোট নেয়, তারপরে এলিট সোসাইটির একটা মতামত নেয়। এই সব কিছুর সমন্বয় করে সংগঠনের ডিসিশনে আসে। আর আমার যেহেতু গ্রামেরও একটা অভিজ্ঞতা আছে, আবার আমি একটা ইন্টারন্যাশনাল হসপিটালে 15-17 বছর কাজ করেছি। সো আই নো দ্য এলিট সোসাইটি কীভাবে ডিল করতে হয়, তাদের সঙ্গে আমি মেলামেশা, দেশে বিদেশে আমার ঘোরাফেরা, তাদের সঙ্গে চলাফেরা, এটা আমার সহজাত ছিল। হুম, হুম, তো এবং আমি এখানকার মানুষেরও ঠিক আমার নাম ঘোষণার পরে ওরকম ভালোবাসাটাও আমি পেয়েছি। এত ভালোবাসা পেয়েছি যেটা ধরেন নিজের দল না, শুধু গরিব মানুষ না, বড় যারা এলিট তারা না, অন্য যারা আমার প্রতিদ্বন্দ্বী, হুম, আমি সেদিন চিন্তা করতেছিলাম ধরেন একটা প্রচারে গেছি, সেখান থেকে তাদের 10 জনের ভিতরে 6 জন আমার সঙ্গে ধরেন ছবি তুলতেছে হুম, হুম। এবং তারা বলতেছে, একজন আরেকজনে বলতেছে তোমার কিন্তু পোস্ট কালকে থেকে বাদ হয়েছে, কয় গেলে গেল। তো এই যে ভালোবাসা তাদের, এবং দেখেছেন যে এটা এখানে কিন্তু আমরা কাজ করছি গেল মানে অনেক দিন, ওরকম বড় ধরনের সমস্যা হয় না, কারণ সবাই আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তো গণমানুষের যে ভালোবাসা, হুম। এটা কিন্তু আমি এখান থেকে যা পাওয়ার কথা তার তুলনায় অনেক গুণে বেশি পেয়েছি। এটার কারণ ছিল আমি গ্রামে থাকা অবস্থায় ওই মাঠের কৃষকের সঙ্গে কিভাবে মিশতে হয়, ওই জেনেটিক্স, ওই ভালোবাসা, ওইটা আমার মধ্যে আছে। এলিট সোসাইটির এখানে কাজ করার কারণে আমি ইভার কেয়ার ইন্টারন্যাশনাল হসপিটাল, সেখানে 15-16 বছরের যে অভিজ্ঞতা, আই নো দিস পিপল, দ্য পালস অফ দ্য পিপল। সো এটা ব্যালেন্স করে আমি এগোতে পারেছি। আপনি তো নানান শ্রেণীর মানুষের সাথে কাজ করেন। তো আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে যে এই আসনে ঢাকা 17তে এই যে একটা নানান শ্রেণী পেশার মানুষ আছে, বিশেষ করে দেখা যায় যে এখানে উচ্চবিত্ত মানুষ যারা হয়তো তার বাড়িঘর এখানে, কেউ ইউরোপ আমেরিকার থাকেন, আবার এখানে এমন মানুষ আছেন খুব কাছাকাছি দেখা যাচ্ছে যে তারা বাস্তুচ্যুত, তাদের বাসস্থান নেই, প্রায়ই দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, অনেক ধরনের ক্রাইসিসে তারা আছে। এই যে যারা আমরা যাদেরকে আমাদের ভাষায় অনেক ক্ষেত্রে, যদিও এটা শুনতে খারাপ শোনায়, বস্তিতে যারা থাকেন এটা বলে থাকে, কিন্তু তারাও তো আসলে আমাদের সমাজের মানুষ, এই ঢাকা 17 আসনের ভোটার, তারাও তো নাগরিক এখানকার। তো এই জায়গায় আপনি এদের সাথে কিভাবে আসলে মিশলেন, বা আপনার এই যে কার্যক্রম আমরা যেটা যেটা দেখি। আসলে হুম, যেটা আলোচনা করেছেন, সত্যি এই 17 আসনটা একটা ইন্টারেস্টিং আসন আসলে। এখানে খুব এলিট সোসাইটি আছে, 20 তলা ভবনে মানুষ আছে, হুম, হুম, আবার গাছের নিচে ভাসমান মানুষও আছে আর কি। হুম, হুম, এবং সেটার সংখ্যাটা কিন্তু কম না, বেশ ভালো সংখ্যা। বা বলতে পারেন যে কড়াইল বস্তি, 7তলা বস্তি, ভাসানটেক বস্তি, এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক বসবাস করে। হুম, হুম, এই মানুষগুলোর মানে জীবনমান মানে এত কষ্টের, আমিও যদি এখানে আসলে না ঢুকতাম হুম, হুম। তাহলে হয়তো বুঝতে পারতাম না। অনেক মানুষের জানা নাই আসলে তাদের জীবনমানটা এত নিচের। তো এই মানুষগুলোর সঙ্গে কিভাবে মিশলাম বললে তো আসলে খুব ইজি হবে। আমার তো আসলে বলতে পারেন, আমি জীবন থেকে যখন বুঝতে শিখেছি, তখনই আমার মন, আমি রাতে যখন ঘুমাতে যাই, সকালে উঠে একটা মানুষের কীভাবে উপকার করতে পারি, ঘুম থেকে উঠেও আবার যেন স্বপ্ন দেখে সারাদিন কয়টা মানুষের ভালো কিছু করতে পারি, এটাই জন্য আমার মানে সহজাত, আমার স্বপ্ন। আর এই লোকগুলার সঙ্গে আমি যে নতুন কিছু করছি তা না। আমি আচ্ছা। যখন আমার পড়ালেখা করছি তখন আমার সহপাঠীর জন্য ভালো কিছু কী করতে পারি, আমার এলাকা থেকে একটা লোক আসলে তার জন্য কী করতে পারি। আমি ব্লাড ডোনেশন ব্যাংকের, যেটা আমি প্রেসিডেন্ট ছিলাম, হুম, হুম। আমি অন্তত 5,000 লোককে ব্লাড দেওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা। নিজেও 20-30 বার ব্লাড দিয়েছি। একটা মানুষের অপারেশন হচ্ছে না, সেটা ব্যবস্থা করে দিয়েছি। একটা মানুষের ধরেন ঔষধ নাই, কিনে দিয়েছি। হুম, হুম। একটা মানুষের গরু দিলে, গরু ব্যবস্থা করে দিলে সে নিজে দাঁড়াতে পারবে, এই স্বাবলম্বী করছে। স্বাবলম্বী হবে। একটা মেশিন কিনে দিলে সে সেলাই মেশিন নিয়ে সে স্বাবলম্বী হবে। এই কাজগুলো বলতে পারেন আমার রক্ত মাংসের সঙ্গে মিশে আছে এবং এটাই আমার আনন্দ দেয়। সুতরাং এই মানুষগুলোর কাছে আমি যখন মানে গিয়েছি, ভালোবাসা, তারা কোথায় রান্না করছে, কোথায় খাচ্ছে, তারপরে তাদের স্যানিটেশনের অবস্থা কী, তাদের বাসস্থানের অবস্থা হুম, হুম। কী, তাদের পিওর ড্রিঙ্কিং ওয়াটার আছে কি না, এই সবগুলো কিন্তু আমি দেখছি। এবং এই মানুষগুলোর জন্য শুধু আমি না, ইন্টারেস্টিং হচ্ছে যে এখানকার যারা আমার এলিট সোসাইটির আছে, তারাও কিন্তু কিছু করতে চায়, কিন্তু রাইট। তারা ভালো বলতে পারেন যে মানে লাইন পায় না আর কি, যে হুম, হুম। কার মাধ্যমে মানে করাবে, একটা লিঙ্ক আপ লিঙ্ক করা আপ এবং করা যেটা। সহযোগিতার একটা তো প্ল্যাটফর্ম সহযোগিতাটা করা। প্ল্যাটফর্মটা করা, হুম, এই যে প্ল্যাটফর্মটা আমি
কয়েকজনের সঙ্গে অ্যাপ্রোচ করেছি এবং তারা খুব করতেছে এবং আনফর্চুনেটলি হচ্ছে তাদেরও কিছুটা মানে হাত পা বেঁধে রাখা হয়। হুম, হুম। একটা চক্র এদেরকে নিয়েই, এই মানবতাকে নিয়েও তারা বলতে পারেন ব্যবসার মানসিকতা রাখে। এটা আমাদের জন্য যদিও দুঃখজনক, বাট এটা সত্য। তো এই মানুষগুলোর সঙ্গে যখন আমাকে তারা পেয়েছে, তাদের যে উৎফুল্লতা, আমি যদি এমপি ইলেকশন আমি করছি সেজন্যে না, আমি যদি পাস নাও করি, এই তাদের যে ভালোবাসা, এটার কোনো মূল্যায়ন করার আমার কোনো মানে বলতে পারেন সামর্থ্য নাই। এবং তাদের এই ভালোবাসার কাছে আমি এমপি নির্বাচিত মানে হলেও করব, না হলেও তাদের এই কাজগুলো কিন্তু আমি করে যাবো ইনশাল্লাহ। এখন আমরা যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখলাম যে বলছিল যে যখন আগুন লাগে বস্তিতে, তখন দেখলাম যে সরকারি যে সহযোগিতা, এর আগেও দেখলাম জামাত ইসলামের সহযোগিতা পৌঁছাইছে এবং এটা বেশ মানুষের কাছে আলোচিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তো এই যে সবার আগে সহযোগিতা করার যে মনোভাব, এই এই যে প্রতিযোগিতা, ভালো কাজের এই যে প্রতিযোগিতার জায়গাটা এইটা কিভাবে? ভালো কাজের প্রতিযোগিতা বলতে পারেন। ওই যে বললাম যে আমি তো ওই মানুষগুলার স্বপ্ন, আমি পরিবারের, অনেক সময় অনেকে বলেছে যে ফ্যামিলি কার্ড, কিন্তু আমি বলেছি যে না, আমি তাদের ফ্যামিলি মেম্বার হতে চাই। আমি যখনই আগুন লেগেছে তখন আমি চিন্তা করছি আমার এই ব্যক্তিগুলো তো এখন তো দৌড়াদৌড়ির মধ্যে আছে, তাহলে রাতে তারা খাবে কী করে? হুম, হুম, তাদের খাবারের জন্য রান্না করার জন্য বলেছি। হুম, এবং আমার ফ্যামিলি মেম্বার যদি আগুন লাগলে আমি কীভাবে রেস্কিউ করতাম, এটা যেমন আমার মানে নিজে থেকে দৌড়ে যে সন্তানকে আমি যেমন উদ্ধার করতাম, হুম। এই এলাকার মানুষগুলোর সঙ্গে তো আমার বন্ডেজটা ওরকম হয়ে গেছে। আরেকটা So, আমি আরেকটা বিষয় আগেই এখানে। চলে গেছি, হুম, কারণ হচ্ছে ওটা আগেই তাদের জন্য কি করা যায়, তারা থাকতে পারলো কিনা, খাইতে পারলো কিনা। এবং আমার কিন্তু ওখানেই ঘোষণা ছিল যে আমি যদি আজকে রাতে খেয়ে থাকি, কালকে রাতে আমি নাস্তা করি, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা না খেয়ে থাকবেন না। তারা আমার কাছে অনেক কিছু চায় না, কিন্তু তাদের সে পাশে আমি বিপদের সময় যে আমি গিয়েছি, আশ্বস্ত করেছি, এটাতে তারা মানে তারাও আমাকে ভুলতে পারে না। তাদের সঙ্গে বলতে পারেন যে আমি যেটা বলেছি না যে হুম। ফ্যামিলি মেম্বার, তারাও আমাকে অনেকটা এরকমই মনে করে। ওই সময় তো খুব তীব্র শীত ছিল, আমি যদি পার্টিকুলার ওই ঘটনার কথা বলি, এবং তাদের কিন্তু থাকারও মানে তাদের থাকবে এই শীতের মধ্যে, সেই কম্বলটাও কিন্তু আপনাদের কাছ থেকে গিয়েছে, এটা আমরা আমরা ওই ওই দেখছিলাম। ওই সময় তো আমি বলেছি যে তাদের থাকা এবং তাদের খাওয়া, এই দুটো ব্যবস্থাই আমি সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়েছি। এবং আমি আমার দলীয় প্রধান পর্যন্ত গুরুত্বটা এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে তো অনেক সময় অনেকে এটা মাদকের অভয়ারণ্য বা এখানে গেলে মারা যেতে পারে এরকম চিন্তা করে, কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে আর কি। হুম, হুম। কিন্তু আমি কিন্তু অ্যাভয়েড করি নাই, বরং নিজে গিয়েছি। আমাদের ঊর্ধ্বতন মানে দায়িত্বশীল পর্যায়ে দলীয় প্রধানকেও সেই রাতে এই মানবতার পাশে তাদেরকে আনার অর্থ হচ্ছে যে আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। না, আমির জামাত সহ যখন সবাই গিয়েছে, এখানে অনেক মিডিয়া গিয়েছে, এর দ্বারা অনেক মানুষ জেনেছে এবং এর বাইরেও অনেক মানুষ সহযোগিতা করার জন্য Right, আসলে right, right. এগিয়ে আসছে। তো এই যে একটা ইনিশিয়েটিভ, ফার্স্ট হ্যান্ডে মানুষের পাশে দাঁড়ানো, এখন আপনি যদি এই এলাকায় নির্বাচিত হন, তাহলে এদের থাকার ব্যবস্থাটা কি চিন্তা করছেন? এরকম কোনো কিছু চিন্তা করেছেন কিনা? আমি চিন্তা করা তো শুধু না, আমার তো বললাম যে এই মানুষগুলো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হবে। তাদের নর্মাল যে লাইফের জন্য যে আবাসনের যে প্ল্যানটা, মিনিমাম লাইফ স্ট্যান্ডার্ড জন্য থাকে, এখানে লাইফের বলতে পারেন জীবন মানের চরম অবক্ষয়। এবং যেখানে দেখবেন যে তাদের পাশেই আমরা বলতে পারেন যে কলেরা হাসপাতাল করছি, ডায়রিয়া মানে হওয়ার পরে চিকিৎসার জন্যে। আমার পরিকল্পনা হচ্ছে যে তাদেরকে ডায়রিয়া হাসপাতাল না, তারা যেন ডায়রিয়া হাসপাতালে তাদেরকে না যেতে হয়। আচ্ছা। এই প্রিভেনশনের জন্য তাদের যে স্যানিটেশনের ব্যবস্থা, হুম, তাদের পিওর ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা, তাদের খাদ্যের যে মান সেটা করা, তাদের আবাসনের জন্যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড, ধরেন এইগুলোতে কিন্তু আগুন লাগার পরে একটা ফায়ার সার্ভিসের গাড়িও যেতে পারে না, হুম। সেটা কিভাবে যেতে পারে। তাদের নর্মাল চিকিৎসার জন্য কিন্তু এই এলাকা এত বড় একটা এলাকা, কোনো হসপিটাল নাই, আমি তাদের জন্য একটা হসপিটাল করব। এবং এই টোটাল এলাকাটাকে একটু সুন্দরভাবে তাদের যে কোনো ঠিকানা নাই, তাদের ছোটোখাটো একটা ঠিকানার ব্যবস্থা করা যায় কিনা, এটা আমার মনে ধারণ করি, সবার সঙ্গে আলোচনা করি, পরামর্শ করে। আল্লাহ আমার যেহেতু প্রচেষ্টা আছে, আশা করি তাদের পাশে এটার জন্য আল্লাহ কবুল করলেও করতে পারে। তার মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে এই যে মানুষগুলোর আসলে অনেক ক্ষেত্রে হোল্ডিং নাম্বার নিজের নাই,
তাদেরকে আপনি একটা হোল্ডিং নাম্বার দেওয়ার চিন্তা ইন করছেন। ফিউচার আমার যে পর্যায়ক্রমে যে পরিকল্পনা, হুম, হুম। যদি আল্লাহ কবুল করে, সেটাও তাদের জন্যে আমি ভাসমান কোনো লোক আমার আসনের মধ্যে আমি চাইবো না। আমি চাইবো যে তারা সবাই তাদের একটা নিজস্ব পরিচিতি নিয়ে পর্যায়ক্রমে, এটার সঙ্গে অনেক কিছুই থাকে, সিটি কর্পোরেশন থাকে, বিভিন্ন এনজিওর হেল্প থাকে। হুম, হুম। এটা পর্যায়ক্রমে হয়তোবা আল্লাহ কবুল করলে সেটাও আসতে পারে। আম, এখন আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম হোল্ডিং নাম্বারের কথাটা। আপনি কিন্তু ইতিমধ্যে আলোচিত কয়েকজন আপনার প্রতিযোগী বলতে পারি, রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবে, তারা ছিলেন। এর মধ্যে একজন হয়তো এখন ঢাকায় নাই, আরেকজন আছেন। তো তারা আপনাকে নানানভাবে আসলে উত্তেজিত করার জন্য বা ছোট করার জন্য অনেক সময় অনেক কথা বলে থাকে। এর মধ্যে একটা এরকম ছিল, আপনি এর একটু উত্তরও দিয়েছিলেন। তো এখন এই যে মানুষের জন্য কিছু করতে চাওয়া বা একটা গৃহহীন মানুষকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া, এই করে দেওয়ার যে চিন্তাটা আপনি লালন করছেন, ধরেন আপনাকে সরকারে আপনি কোনো হেল্প পাইলেন না, আপনি রাষ্ট্রের কোনো হেল্প পাইলেন না, তাহলে আপনি কিভাবে কি করার চিন্তা করবেন, বা এদের সাথে আপনি থাকবেন কিনা আসলে? আমার হচ্ছে, যদি আমরা নির্বাচিত হই, তাহলে অনেক কিছুই তো আসলে লাইফে আমি এই বয়সে তো সরকারি হেল্প ছাড়াই তো এ পর্যন্ত করে এসেছি। আচ্ছা। আগুন লাগার পরে ওই মানুষের খাদ্য বা বস্ত্রের যে ব্যবস্থান করা, এটা তো রাষ্ট্রীয় সহায়তায় করি নাই, রাইট। করেছি তো, তাই না? একইভাবে এই সারা বিশ্বে মানুষের জন্যে, এটাকে বাস্তবায়নের জন্য অসংখ্য মানুষের হৃদয় আমার মতো কাঁদে। এই মানুষগুলোর সঙ্গে যখন আমি একটু উদ্যোগ নেব, তারাও এগিয়ে আসবে এবং সরকারি মানে সহায়তা নাই, কিন্তু তাদের সঙ্গে সমন্বয় করে আমরা একটা ভালো উদ্যোগকে বাস্তবায়নের দিকে আগাতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনার এই যে সামাজিক নানান কাজকাম, এগুলোর মধ্যে দিয়ে তো আপনি একটা আমরা যেটা বলছিলাম বাস্তুচ্যুত যারা আছেন তাদের সাথে একটা রিলেট করেছেন, তাদের সাথে মোটামুটি মিশেই গেছেন, কাজ করছেন, পরিকল্পনা করছেন। পাশাপাশি যেমনভাবে যারা নিম্নবিত্ত মানুষ আছেন এই এরিয়াতে, তারা আপনাকে রিলেট করতে পারে। তো আপনার কি মনে হয় কেন যারা এলিট শ্রেণীর আছেন তারা কিভাবে আপনাকে রিলেট করে আসলে, বা কেন আপনাকে পছন্দ করে? আপনি কি মনে করেন এটা? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের এখানে যারা আমরা তো বললাম যারা নিম্নয়ের আছে, তাদের সঙ্গে তো আমরা মিশে গেছি। এলিট সোসাইটির মধ্যেও আমরা, বিশেষ করে আমি তো একটা হসপিটালে কাজ করেছি যেখানে প্রায় 15 বছরে। এইখানে বলতে পারে মোস্টলি সব এলিট, হুম, হুম। সুতরাং তাদের কালচার আমি খুব ইউজ টু আর কি। আর এলিট যারা আছে তারা কিন্তু আসলে সমাজের কাছে তেমন কিছু চায় না, রাইট। কিন্তু তারা এই সমাজের জন্য কিছু করতে চায়। এটার জন্যে তাদের সবচেয়ে বড় দরকার একটা মানে অথেন্টিক সোর্স বা একটা লিডার। হুম। এই লিডারশিপের ক্ষেত্রে তারা অতীতে সব দলকে দেখেছে এবং বেশিরভাগই দেখবেন যে প্রতারিত হয়েছে। তো আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানুষের পাশে যাওয়া, এটাও তারা দেখেছে। হুম। তো এবং এই এলিট সোসাইটির মানুষের জন্যে এই বয়সে আমার যতটুকু মানে মানুষের জন্যে করার আছে, সেটা কিন্তু আমি প্রমাণ করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমার দলেরও যে একটা ভাবমূর্তি, সেটাও কিন্তু এখানে মানুষ আমাদেরকে বিশ্বাস করে। এখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আসবে যে আমরা এই মানে এলিটের বা মানুষ চেঞ্জির মানুষের জন্যে মানে আমাদের জন্য করার যে তারা আমাদের উপর বিশ্বাস করে, এটার আমানত আমরা কতটুকু রাখতে পারি। রাইট। আমরা প্রিভিয়াসলি কিন্তু বেশ প্রমাণ রেখেছি। আর এই এলাকার এলিট সোসাইটির একটা বড় পোর্শন দেখবেন যে বিদেশে আছে, হুম, হুম। তাদের বাবা মা দেশে আছে। হুম। তো আমরা আমার বিশেষ করে যে মায়ের প্রতি যে, বাবার প্রতি যে মানে ভালোবাসা, আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন করা, আমি মনে করি এই সিনিয়র সিটিজেন প্রত্যেককেই আমি আমার বাবার মতো দেখে রাখবো। এই আত্মবিশ্বাস এই মানুষেরও আছে যে আমি তাদের জন্য এটুকু করতে পারবো আশা করি। সেকেন্ডলি আসেন যে এই এলাকার জন্য কিন্তু আছে অনেক, কিন্তু মানুষ কিন্তু এটা এলাকাটা নিয়ে আর একটু যে গোছালো করা যায় এটা চিন্তা করে না। যেমন ধরেন এই যে লেকগুলো আছে, এই লেকগুলো আছে কিন্তু লেকের সঙ্গে ধরেন ড্রেনেজ সিস্টেম চলে গেছে। আমরা অন্যান্য দেশে যদি আমরা ইউকে যাই, আমেরিকা যাই, দেখবেন যে কত সুন্দর লেক সাইডে বসার ব্যবস্থা আছে, পার্ক আছে, এবং বিকালে ধরেন বসে পাখি এসে বসছে, আবার সে এখানে বসে নাস্তা করছে, মানে সেখানে গরম গরম কিছু তৈরি করে দিচ্ছে। এই যে একটা সুন্দর ন্যাচারাল একটা মানে এনভায়রনমেন্ট,
মানুষের এটা প্রাকৃতিক যে এনভায়রনমেন্টটা মানুষের কিন্তু স্বাভাবিক জীবনের কর্মজীবনের সারাদিনের ক্লান্তির পরে এই পাখি বসছে এদিকে পানি, এই সিনারিটা কিন্তু খুব মানে দরকার। ঢাকা এই শহরের জিনিসটা জন্য ঢাকা বিশেষ শহরে করে। কিন্তু আমরা চাইলে কিন্তু করতে পারি, শুধু একটা মানসিকতা এবং দুইটা চোখ দরকার। আমি আশা করি এই অভিজ্ঞতা এবং এই চোখ দুটাই আমার ভিতরে মানুষ খুঁজে পেয়েছে এবং তারা আমার প্রতি আস্থা রাখছে, এবং তাদেরকেও যে আমি বাবা মার মতো সম্মান করব এবং আমার ভাইয়ের মতো তাদেরকে পরিবারের সদস্যের মতো ভালোবাসবো, হুম, তাদেরকে নিয়ে আমি সমাজ পরিবর্তন করব, এই লেক সাইড করব, এখানকার ট্রাফিক ব্যবস্থার উন্নতি আমরা করব, এখানকার যে মাল্টি স্টোর ট্রাফিক করতে পারি, তারপরে বিভিন্ন লেন ভিত্তিক আমরা ভাগ করতে পারি, কোন জায়গায় রিক্সা চলবে কোন জায়গায় চলবে না, এই জিনিসগুলো যদি আমরা একটু গোছালো ফরম্যাটে নিয়ে আসি, হুম, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার কিন্তু সিকিউরিটি নিয়ে মানুষ একটা কনসার্ন থাকে, এখানকার সিসি ক্যামেরা বেস্ট করে আমরা যদি প্রত্যেকটা স্টেপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসি, তাহলে রাত 9টা বলেন 10টা বলেন আমাদের বোনরা যে কোনো সময় তারা বাইরে যেতে পারে। অনেক সময় কর্মক্লান্তির পরে এই হেলদি এনভায়রনমেন্টে হেলদি থাকার জন্যে ফ্যামিলি নিয়ে তারা একটু ফ্যামিলি নিয়ে একটু go out। হাঁটতে চায়, হুম, এখন পার্কে যেতে চায়। আমি যদি তাদেরকে, বিদেশে মানুষ বের হচ্ছে না, তারা কিন্তু বের হতে পারছে না এখানে, তো তাদের জন্য এই সিকিউরিটি আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। যদি আমরা এটা করতে পারি তাহলে দেখবেন যে তারা মানে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা নিয়ে আসতে পারছি। আর এই এলাকার যারা জেনজি আছে, এই জেনজির জন্য আমাদের কিছু করার আছে। জেনজির Right. এখন সবচেয়ে বড় যেটা সমস্যা বলতে পারেন যে কর্মসংস্থান। হুম, এই কর্মসংস্থানের জন্য আমরা ওয়েস্ট বেস এডুকেশন থেকে বের করে আমরা চাচ্ছি স্কিল ম্যান পাওয়ার কীভাবে তৈরি করব, এবং তাদেরকে বিভিন্ন আগে আমাদের যে ইস্তিহার দেখেছেন জামাতের, এই ইস্তিহারে কিন্তু জেনজির জন্য অনেক প্ল্যান আছে। রাইট। তাদের উচ্চশিক্ষা, তাদের কর্মসংস্থান এবং তাদেরকে আইটি ট্রেনিং, দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে বিভিন্ন ধরনের মানে মানে সুদবিহীন যেটাকে লোন বলা হয়, হুম, ইন্টারেস্ট মানে ফ্রি যে লোন, হুম, এটা দিয়ে তাদেরকে মানে স্বাবলম্বীভাবে আমরা গড়ে তুলতে চাই আর কি। এবং আরেকটা পোর্শন, এই যারা ধরেন ছেলে বিদেশে মেয়ে বিদেশে, হুম, আবার কর্মহীনতার কারণ মানে একাকিত্ব, এটা থেকে তারা দেখবেন যে মানসিকভাবে বিপর্যয় থাকে। রাইট, সেটা কিন্তু অনেক জায়গায় এই ওয়ার্ড ভিত্তিক আমাদের মেন্টাল হেলথ মানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং যেটা বলা হয়, সেটার জন্য আলাদা আলাদা একটা ইউনিট আমরা তৈরি করব। তো এই যে মানে এলিট সোসাইটি নিয়েও আবার ধরেন জেনজির জন্য হেলদি করার জন্য তাদের জন্য আমরা জিম তৈরি করা হুম, হুম, এবং মাঠগুলোকে উদ্ধার করা, হুম, তাদের খেলার পরিবেশ করা, এই যে মানে যুগ উপযোগী সময় উপযোগী বৈষয়িক মানে আমাদের যে সুবিধাদি আছে সেটার সঙ্গে তাল মিলিয়ে এই সিটিটাকে আমি চাই, এই আসনটাকে একটা ইউনিট বা একটা এক্সাম্পল তৈরি করতে, যেটা বাংলাদেশের একটা মডেল হয়ে যাবে ইনশাল্লাহ, যেটা বাংলাদেশে পরিবর্তনের যে আমাদের একটা স্লোগান, এটা দেখবেন যে পরে সারা দেশে এটা কপি করবে এবং ছড়িয়ে যাবে। আমি এটা খুবই আশাবাদী। সকলকে গণমানুষকে সঙ্গে নিয়ে মানুষের যদি আস্থা অর্জন করা যায়, তাহলে মানুষের যদি ইচ্ছা থাকে, তাহলে ইকোনমিক্যাল পার্টটা অনেক সময় বলতে পারেন মানে ইজি হয়ে যায়। যেমন মানুষের ইচ্ছা শক্তির কারণে কিন্তু 5ই আগস্টের এই বড় বিপ্লব মানুষ পেয়েছে। ঠিক। একইভাবে সামনের যে নির্বাচন, এখানেও দেখবেন যে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং এই সমাজ বিনির্মাণের স্বপ্ন সবার মধ্যে আছে। এই স্বপ্নকে জাস্ট বাস্তবায়নের জন্য সকলে অংশগ্রহণ করবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। এখন যারা ধরেন যে এই এই এলাকায় অনেক দিন যাবত আছেন, তাদের বাড়িঘর আছে এবং তারা একটা ভালো ফ্যামিলি বা একটা স্ট্যাটাস তাদের আছে, তারা কিন্তু বেশি কিছু চায় না, সরকারের Right. কাছেও চায় না, তাদের যথেষ্ট আছে। তো এই সমস্ত মানুষগুলোর চাহিদা আপনি অ্যানালাইসিস করেছেন কিনা? তাদের চাহিদা আসলে কতটুকু বা কী ধরনের চাহিদা? না, এই যে মানে এলিট সোসাইটি আমি যেটা বলেছি, তারা কিন্তু কিছু চায় না। যেমন তাদের যে বিজনেস করতে চায়, তাদের বিজনেসটা তারা চায় চাঁদামুক্তভাবে করতে। রাইট। তারা এই সমাজে ইনভেস্ট করতে চায়। সবচেয়ে বড় সমস্যা যেটা তারা পড়ে, যেমন ধরেন 1000 কোটি টাকা ইনভেস্ট করবে, তাকে আগে 500 কোটি 200 কোটি টাকা তাকে দিতে হয়। এইটা তারা অ্যাসুরেন্স দেয়। তারা এই 200 কোটি টাকা তাহলে তুলবে কোথা থেকে? এই মানুষের মধ্য থেকেই তো তুলতে হয়, ব্যবসার মধ্যে তুলতে, এটা ইম্পসিবল হয়ে যায়, যে কারণে বিজনেসটা স্থবির হয়ে যায়। আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে তাদের এই ব্যবসা করার জন্যে 200 কোটি কেন 2 টাকাও কোনো সময়ের জন্য ঘুষ দেওয়া লাগবে না, বা তাদের টোকেন মানি চাঁদা দেওয়া লাগবে না।
এইটা অ্যাসুরেন্স পাওয়ার কারণে তাদের মধ্যে উৎফুল্লতা ইনশাল্লাহ। এবং তারা যখন ইনভেস্ট করার সুযোগ পাবে, দেখেন একই সঙ্গে একটার সঙ্গে একটা জড়িত, কিন্তু জেনজিরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে যখন কর্মসংস্থানের সুযোগ হবে তখন মাদক, চাঁদা, কিশোর গ্যাং এগুলো অটোমেটিক্যালি চলে যাবে। রাইট। আমি শুধু কথাই বললাম যে আমি এটা মুক্ত করব, কিন্তু তাদের জন্য আমরা পরিবেশ করলাম না, তাহলে কিন্তু আপনার এটা মুক্ত হবে না। একটার সঙ্গে সিকোয়েন্স আরেকটা জড়িত। টোটাল সমাজটাকে সুন্দর করার জন্যে একটার সঙ্গে একটা সার্কেল আকারে জড়িত। আমাদের একটু ভালো উদ্যোগ দরকার। যেমন পসিবল দেখবেন যে ট্রাফিক ব্যবস্থা বলেন বা এই যে বিভিন্ন নাগরিক সুবিধা বলেন, আমাদের বোনদের জন্য বসার জায়গা, যেমন সিটি মেয়র অল্প দিনের জন্য ছিলেন আনিসুল হক সাহেব, উনি কিন্তু এই ঢাকা সিটি উত্তরে অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন। সুতরাং অনেক পিছুটান আমাদের আছে, তারপর যে কিছু করা যাবে না তা কিন্তু না। আমরা একটু ভালো চোখ থাকলে, উৎসাহ উদ্দীপনা থাকলে, উদ্যোগ থাকলে অনেক কিছুই আমরা সামনের দিকে ইনশাল্লাহ ফলপ্রসূ করতে পারবো, সফলতা আনতে পারবো। এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা দেখছি নির্বাচন খুবই কাছে। তো দিন শেষে আসলে আমাদের দেশে যেটা চর্চা হয়, নির্বাচনের আগে অনেক ধরনের ইশতেহার দেওয়া হয়, অনেক কথাবার্তা বলা হয় এবং মানুষও ধরে নেয় যেটা বলার জন্য বলা, মানে এটা কিছুই করবে না, এটা মানুষ মনে করে ধরে নেয়। সেই জায়গায় জামাতে ইসলামী বা আপনার ইশতেহারটা কি ব্যতিক্রম কিনা, বা কেন ব্যতিক্রম? না, আমার ইশতেহারটা ব্যতিক্রমী এই কারণে, সেটা তো বললাম যে আমি আমার বুঝতে শেখার পর থেকেই আমি ঘুমাতে যাই মানুষের কিছু করার জন্যে, ঘুম থেকে উঠেই মানুষের জন্য কী করা যায়। এবং সেটা তো এই এলাকার মানে প্রার্থী ঘোষণার আগ থেকেই বা এমপি ক্যান্ডিডেট ইলেকশনের আগে থেকেই আমি যে কিছু করেছি সেটা তো আপনিই বললেন। আমি তো মানুষের সঙ্গে মিশেই আছি। তো ইশতেহার ঘোষণাটাও একটা ফ্যাক্টর না। আমরা এই এলাকার মানুষের জন্য পাস না করলেও মানুষের পাশে থাকব, এটাই আমার বলতে পারেন অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা সবসময়ের জন্য মানুষের কিছু করার মাধ্যমেই আমরা মানে আমাদের পরকালের সফলতা পেতে চাই, এটা আমার একটা অঙ্গীকার আর কি বলতে পারেন। এখন আসি নির্বাচনের আলোচনায়। সেটা হচ্ছে যে যেহেতু খুব সামনে নির্বাচন, তো নির্বাচন কেন্দ্রিক তো নানান কিছু হচ্ছে, সারা বাংলাদেশেই হচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, কে কাকে কিভাবে দমিয়ে রাখতে পারে আসলে। তো সেই জায়গায় আপনার অ্যাপ্রোচটা, আপনার যারা প্রতিযোগী আছে তাদের ক্ষেত্রে সেটা কেমন আসলে? আপনি কি চান তাদের সাথে, আপনি কিভাবে এই প্রতিযোগিতাটা এগিয়ে নিতে চান? না, আমার অ্যাপ্রোচের বলতে পারেন যে আমার তো সহজাত অ্যাপ্রোচ মানব কল্যাণ। মানুষের জন্য কি করতে পারি, মানুষের অধিকার আদায় করতে পারি, মানুষের মধ্যে এই যে বৈষম্য কীভাবে কমিয়ে আনতে পারি, এই এলাকার চাঁদা কীভাবে আমরা মুক্ত করতে পারি, এই এলাকার সন্ত্রাসীদের আমরা কীভাবে নিবৃত্ত করতে পারি, মাদক কিশোর গ্যাং তাদেরকে আমরা কীভাবে আশ্বস্ত করতে পারি, না তোমরা যেটা করছো এটা আসলে সঠিক পথ না, এটার বাইরে আরও ভালো কিছু করে তোমরা সুন্দর জীবনযাপন করতে পারো। এই জিনিসটা নিয়ে আসা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ এবং আমরা সেটা করে যাচ্ছি। আমরা আশা করি আমরা সেটা তাদেরকে সঙ্গে নিয়ে ভালো কিছু করতে পারবো। যদিও আপনারা বিভিন্নভাবে দেখবেন যে আমাদেরকে বিভিন্নভাবে মিডিয়া যেটা বললেন বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আপনি ভালো যখন কিছু করবেন তখন তো ষড়যন্ত্র থাকবে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয়ভাবেও অন্য কোনো সময় কারো প্রতি, এটি যে নতুন কিছু না, এদেশে হয়েছে 5ই আগস্টের পরে আমরা তো দেখেছি মিডিয়া তারা প্রিপেয়ার, তারা একটা দলের পক্ষে কাজ করার জন্য। এখনও আমরা দেখছি কিছুটা হলেও, যেমন ধরেন আমার সার্টিফিকেটের সমস্যা বা কিছু একটা বলা হলো, সেটা আমাকে নক করতে হবে, আমি জানার আগে কিন্তু মিডিয়ায় চলে গেছে, মিডিয়াতে এটা কিন্তু সম্পূর্ণ বলতে পারেন যে একটা দলীয় লিজের ভিত্তি করা। আচ্ছা, এখানে মানে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার আসলে। আমরা যারা দর্শক আছেন তারা হয়তো জানতে চাবেন, সেটা হচ্ছে এই যে মাঝখানে দেখলাম যে আপনার একটা বড় বড় ফটো কার্ড, আপনার ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আলোচনা আসলো, এই বিষয়টা আসলে কি, মানে কি এই হয়েছিল বিষয়টা এখানে? আমাদের তো খুব ক্লিয়ারলি তারপরে আমি মেনশন করেছি যে আসলে এটা একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, ওয়ার্ল্ডের মাত্র 5-6টা দেশে এটা আছে। আমরা যে টেকনোলজিটা নিয়ে আমি কাজ করছি এটা তো ট্রিটমেন্টের জন্য মানুষ বিদেশেই যায় বা যেত, যেটার অনেকাংশে দেশে আমি প্রিভেন্ট করতে পেরেছি। এবং এটা লেখার পরে বাংলাদেশে আমার মনে হয় অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় মানে ডাক্তারের পক্ষে রুগীরা বলছে এরকম কিন্তু খুব রেয়ার দেখবেন। কিন্তু এটার পরে কিন্তু শত শত আমার যে রুগী তারা কিন্তু মানে পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং দেখবেন যে আমার হাজার হাজার সফলতা। তো একটা টেকনোলজিকে আমি দেশে দাঁড় করানোর জন্য হেল্প করলাম,
অন্যান্য সরকারি ইনস্টিটিউশনে, সেখানে সফলতার পেছনে আমার অবদান হুম। এবং আরও অনেক মানুষ আমি তৈরি করেছি অলরেডি, যেটা অনেকে জাস্ট রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এটাকে আবার ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এবং এই সাবজেক্টটা ভবিষ্যতে এই দেশে দাঁড়িয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং পরবর্তীতে যারা দেশে বিদেশে থাকে, এই বিষয়ে যাদের নলেজ ছিল না, তারা পড়েছে, তখন তারা ক্লিয়ার হয়েছে আসলে তো এই চিকিৎসাটা নেওয়ার জন্য যেখানে বিদেশে যেতে হতো, হুম হুম দেশে আমরা এসে সার্ভিসটা দিচ্ছি, এটা তো অনেক আলহামদুলিল্লাহ ভালো। এখন যারা অ্যাক্রিডিটেশন বডিতে থাকবে, হুম ভবিষ্যতে তারা এটা নিয়ে আরও অ্যানালাইসিস করবে, যেহেতু একটা কথা উঠেছে। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, যেহেতু এটা একটু কন্ট্রোভার্সি তারা নিয়ে আসছে, আমি কিন্তু কোনোতে দেখবেন বাংলাদেশ ফার্টিলিটি পেজ, এখানে কিন্তু কোনো সময়ের জন্য আমি এটা লিখি নাই। আচ্ছা আমার এমবিবিএস ডিগ্রি, আমি তো ডিগ্রি সরকারি গভর্নমেন্ট, আমি রেজিস্টার্ড চিকিৎসক, সুতরাং আমার আর অন্য কোনো ডিগ্রি থাকলো কি না থাকলো হুম হুম এটা কিন্তু খুব জরুরি না। Right. আমি তো রেজিস্টার্ড চিকিৎসক, না, এটা এমবিবিএস এটা পাস অনেকেই করা। এটা অনেকেই মানে মিস ইনফরমেশন মিস ইনফরমেশন দিয়েছে যে বড় ডাক্তার, হ্যাঁ, এটা হ্যাঁ। ভুল, এটা ভুলভাবে প্রেজেন্ট করেছে এবং সেটা মানুষ সেটা কোনো প্রকারেই ভালোভাবে নেয় নাই। রাইট এবং রাজনৈতিকভাবে তারা এটা বলতে পারেন আমাকে করতে, যে তারা আরও মানুষের কাছে হেয় হয়েছে যে না, একটা মানুষকে তোমরা এভাবে কেন হেয় করবা। আমরা যদি এবং এটা মানুষকে রাষ্ট্রীয় একটা ইনস্টিটিউশনকে রাইট, ব্যবহার রাষ্ট্রীয় করে ইনস্টিটিউশন ব্যবহার করে, ওই ইনস্টিটিউশনে বলেছে যে তাদেরকে ফোর্সফুলি এটা করা হয়েছে, তারাও বিব্রত ছিল আর কি, আমরা পরে খোঁজ নিয়েছি। তো এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না, আমরা একটা সময় নিয়েছি, আমরা বলেছি না, নির্বাচনের পরে তাদেরকে আমরা এটা ফর্মালি করব। এবং এটা বলতে পারেন ব্যক্তিগতভাবে এটা একটা আক্রোশ করার মতো তারা নিয়ে গেছে। তো যদিও মানুষ এটাকে কিন্তু কোনো সময়ের জন্য মানে ভালোভাবে নেয় নাই। হুম। আর অনেকে আছে যে চিকিৎসা করে কিন্তু তাদের ডিগ্রি আছে কিন্তু রুগী ভুল করে। আমরা তো অসংখ্য সফলতা দেখিয়েছি, যেটা মানুষের আমাদের যেটা সফলতা আছে অন্য কোনো হসপিটাল সেটা 10-20%ও দেখাতে মানে পারে নাই। সুতরাং এটা ইটস এ অ্যাসেট ফর দ্য কান্ট্রি অলসো। আমরা এখন আরেকটা বিষয়, এই ইস্যুটা তো আপনি ক্লিয়ার করেছেন। আরেকটা ইস্যু সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে সামহাও হঠাৎ নির্বাচনের আগে এসে অনেক পুরাতন কিছু ভিডিও মানে কেউ কেউ সামনে নিয়ে আসার চেষ্টা করছে রাইট রাইট। এবং সেখানে আহ, আগে কি হয়েছিল বা পরে কি হয়েছিল আমরা দেখছি না। তো এই ভিডিওটার সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের অনেক দর্শক এটা আসলে কনফিউজড, বিষয়টা নিয়ে জানতে চায়। এটা আপনার একটু আসলে জিনিসটা বলতে গেলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে বলতে হয় যে আমাদের পলিটিক্সটা এত পচে গেছে, ডার্টি হয়ে গেছে, যে এখানে ভালো মানুষ যারা মানুষের জন্য কিছু করতে চায় তাদের জন্য কিছু করা অত্যন্ত কষ্টের হবে আর কি। তারা যেমন ধরেন আমি পলিটিক্সে আসার পরে আমার দলীয় যে আছে সেখান থেকে দলীয় প্রধানের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, এটা আমি ঘেটে মানে পিছনে যেয়ে দেখলাম। আমাকে বলতে পারেন যে 1.5-2 বছর ধরে একটা গ্রুপ আমাকে ফলো করছে এবং তাদের পরিকল্পনার একটা অংশ এটা বলতে পারেন যে আমার পলিটিক্সের নির্বাচনের আগে এটা পাবলিশ করতে হবে, একটা মীমাংসিত বিষয় আর কি, গাড়ি থেকে নামার কথা না। সেখানে এখানে একটা অংশ এখানে বারবার তুলে নিয়ে আসে যে একটা মানে পক্ষের প্রতিনিধি হিসেবে আমি পরিচয় করে আসছি, এখানে কিন্তু একটা অংশ কেটে দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে লেভেল প্লেইং ফিল্ডের কথা। রাইট। তখন এক প্রতিদ্বন্দ্বীর জন্যে আপনারা এত কিছু করছেন, যিনি আগে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, কোনো রাষ্ট্রীয় কত দায়িত্ব ছিল না, তারপরে কোনো সেনাবাহিনীর বড় অফিসার ছিল না, তাহলে সেই মানুষটার জন্যে আপনারা এত কিছু দিচ্ছেন। আর তার কয়েকদিন আগেই হাদি ভাইয়ের যে মৃত্যু হলো, এরপরে তার ট্রিটমেন্টের সময় আমি ছিলাম, যে স্মৃতি তিনি আর আসলে ফিরে আসবে কিনা, রাইট। আমরা তো ওই স্মৃতি থেকে বেরোইতে পারি নাই ভাই। আমরা তো রক্ত মাংসের মানুষ আর কি। আমাকে যেখানে লাইফ থ্রেট নিয়ে আমরা চলছি একটা প্রার্থী হিসেবে, নির্বাচন কমিশনও বলছে যে আমরা আর্মস নিতে পারবো, ঘোষণার পরে আমরা নেই, তাহলে আমাকে বলা হচ্ছে যে এই পাশ থেকে ওই পাশে যাও আর্মস ছাড়া, তাহলে ওই পাশে যাওয়ার পরে তো আমাকে শ্যুট করতে পারে। এই সময় আমি তো রক্ত মাংসের শরীর, হয়তো আমার যেটা প্রেজেন্টেশন ছিল সেটা কোনো ক্রমেই যে সঠিক হয় নাই, আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করেছি। আমার হয়তো মানে বলার যে শব্দচয়নটা বা আমার ভঙ্গিটা, এটা কোনো ক্রমে আমার ছিল না, সেটা তো আমি বুঝতেই পেরেছি যে এটা আমার সহজাত না। এটা কোনো ক্রমেই আমাকে যাদের পরিকল্পনার অংশ তারা হিপনোটাইজ করতে পারে যে এই পাশ থেকে ওই পাশে দ্রুত যেতে হবে বা যে কোনোভাবেই হয়ে গেছে, সেটা আমার বললাম তো আমার নিজস্ব মানে ছিল, পরিস্থিতির কারণে। মানে তো যে আমি বলছি যে মানে ইমোশনটা এরকম ছিল যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আমার এত বৈষম্য কেন হবে,
বলতে পারেন যে এই যে মানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যখন হয় তখন যে কিভাবে হয় অনেক সময় মানুষ তাকে কন্ট্রোল করতে পারে না। আমিও তো একটা রক্ত মাংসের মানুষ, তো আমার তো ভুল হতে পারে। তার মানে আপনি এটার জন্য এবং অবশ্যই সঙ্গে সরি সঙ্গে আমি বলেছেন। সঙ্গে সঙ্গে সরি শুধু বলা না, আমি সশরীরে গিয়েছি, সরি বলেছি। যারা ঊর্ধ্বতন অফিসার ছিল তাদের সঙ্গে ফোনে কথা বলে সরি বলেছি, আমাদের দায়িত্বশীল পর্যায়ে কথা বলেছে, সেনা প্রধানের সঙ্গে কথা বলেছে, একটা সলভড ইস্যু ছিল। কিন্তু রাজনৈতিকভাবে তারা যে আমাকে দীর্ঘদিনভাবে মানে ঘায়েল করার জন্যে বা আমার দলের মান ক্ষুণ্ণ করার জন্য, এটা যে একটা তাদের একটা প্ল্যান অংশ ছিল, এটা প্রকাশ করার পরে আমি বুঝতে পেরেছি। শুধু এটা না, আমি তখন অনেকগুলো জিনিস আমি ইভালুয়েট করলাম যে আমাকে লাইভ থ্রেট দেওয়া কোন জায়গা থেকে হচ্ছে বা অন্য কোনো জায়গা থেকে কারা আসে, এই টোটাল জিনিসটা মিলাই দেখলাম যে আমার চারিদিক থেকে সার্কেল আকারে তারা আমার সঙ্গে জড়িত। যেটা মানে একটা রাষ্ট্রের মধ্যে যে আপনি ভালোভাবে পলিটিক্স করবেন, ভালো কেউ আসবে, সেটাকে কিভাবে একটা মাফিয়া চক্রকে থামিয়ে দেবে, এটারই একটা প্ল্যান কিনা, এটা আমার বলতেও কষ্ট হচ্ছে, ভাবতেও কষ্ট। একটা কোয়েশ্চেন সবাই করছেন যারা সচেতন, তারা বলছেন নির্বাচনের আগে এই ভিডিওটা আসলো, পাশাপাশি এই ভিডিওটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসলো? এটা তো সোশ্যাল মিডিয়া আসার না, কথাও না এটা আসলে। আসলে মানে আমি তো আর অত ব্যাখ্যা করতে মানে যেতে চাচ্ছি না। প্রথমেই তো আমি বলতে চাই, যেমন বাইরে থেকে অনেক অফিসারের সন্তানরা আমাকে ভোট দিয়েছেন, অনেক অফিসার আমরা আমার মানে বাবা মায়ের সমতুল্য, তারাও আসলে কষ্ট পেয়েছে। কিন্তু আমি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এটা বলি না। আমি সবার কাছ থেকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আবারও আমি সরি বলছি, আমি দুঃখিত। আসলে এটা আমার সহজাত ছিল না, আমার কাছ থেকে এরকম আচরণ মানায় না। যারা Right. কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আবারও ক্ষমা চাচ্ছি এবং সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি। কারণ আমাকে অনেক অফিসাররা, অনেক সেনাবাহিনীর ভাইরা আমাকে এত ভালোবাসেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি ওই উত্তেজনার মধ্যেও কিন্তু আমি বারবার বলেছি যে সেনাবাহিনী আমাদের অহংকার, সেনাপ্রধান আমাদের অহংকার। ওনার কারণেই কিন্তু 5ই আগস্টের পরে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এই দেশে রক্তের বন্যা বয় নাই। অসংখ্য মানুষকে উনি হেফাজত করেছেন, দেশটাকে শান্ত রেখেছেন। আমার ওই কথার মধ্যেও কিন্তু এটা আছে, দেখেন। সেখানে আমি বলেছি যে 2-1 অফিসার আমাদের টোটাল এই সম্মান, এই গৌরব, এই সেনাবাহিনীর সম্পদটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওইটা লিক হওয়ার মাধ্যমে কিন্তু এটা আবার প্রমাণিত হয়ে গেল যে আসলেই আমার ওই সময়ের কথাটা, প্রেডিকশনটা ঠিক ছিল। আচ্ছা, এই ঘটনার তো একটা ব্যাখ্যা শুনলাম আপনার কাছ থেকে, এবং আরেকটা ইস্যু সেটা হচ্ছে যে আমরা দেখি যে নানান ধরনের ঘটনাই তো এখন ঘটছে এবং মানুষজন নানানভাবে সামনে নিয়ে আসছে। তো এর মধ্যে আরেকটা বিষয়, একটা ব্যাংক সংক্রান্ত একটা ঘটনা নিয়ে অনেকে কথা বলছেন, সেখানে আপনাকে উত্তেজিত হতে দেখা গিয়েছে। তো সেটা কি ধরনের আসলে, সেটার ব্যাখ্যা কি? হ্যাঁ, না আপনি আসলে ওখানে আসলে আমি উত্তেজিত হয়েছি এটা আসলে তা না। দেখেন, খুব শর্ট একটু অংশ আমার আছে। এখানে একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার। আমার হসপিটালের প্রায় 150 এমপ্লয়ি এবং তাদের স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে ওই এক্সিম ব্যাংকে। আচ্ছা। তো এক্সিম ব্যাংক আপনারা অলরেডি দেখেছেন যে দেউলিয়া হয়ে গেছে। এটা ছিল আরও প্রায় বছরখানেক, অলমোস্ট প্রায় বছরখানেক আগের ঘটনা। আচ্ছা। যখন প্রথমে টাকা পয়সা দিতে পারে না। এখন ধরেন একটা এমপ্লয়ির কারো তো 50-60 হাজার টাকাও বেতন আছে, 30 হাজার টাকাও বেতন আছে, তার বাসা ভাড়া দিতে না পারা, ব্যাংকে বারবার যেয়ে ফিরে আসা। এখন স্যালারির পরে একসঙ্গে দেন 10-15 জন এমপ্লয়ি চলে গেছে, যারা তার চেক নিয়ে যাচ্ছে বা কোনোভাবেই টাকা দিচ্ছে না। একটা সময় আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে এক্সিম ব্যাংকে 1000 বা 500 টাকা বা 5000 টাকা এরকম দিত। তো ওইটাও দেওয়া বন্ধ করে দিত। কিন্তু তারা কীভাবে চলবে? এইটার ক্ষেত্রে আমি কিন্তু আরও 2-3 মাস তাদের মানে ওই স্যালারির বাইরে তাদেরকে 5000-10,000 করে টাকা দিয়ে আমি তাদেরকে শান্ত রাখছি। তখন পরে যে ওখানে যখন আবার একটু অশান্ত হয়ে যায়, এই এমপ্লয়িদেরকে শান্ত করার জন্য আমি যাই এবং ওখানে দেখবেন যে আমি পুলিশের কল করা, মোবাইলে টাচ করি। কিন্তু আমি কিন্তু ওখানে কোনো উচ্চবাক্য করছি মানে এমপ্লয়ার করছে, বরং এনারা টাকা চাওয়ার কারণে ওরা আরও এমপ্লয়িরা আমাদের এমপ্লয়িদেরকে বলতে পারেন মারছে। এরপরও আমি ওখান থেকে শান্ত করে এমপ্লয়িদেরকে বের করে নিয়ে আসছি, ম্যানেজারের সঙ্গে মিউচুয়াল করেছি এবং সেই সময়কার একটা জিডিও করা ছিল। এখনও চাইলে ভাটারা থানায় একটা রেকর্ড দেখতে পারেন যে তারা অন্যায় করেছিল, আমার পক্ষ থেকে একটা জিডি করে রেখেছিলাম সত্যতা যাচাইয়ের জন্যে। এই মিডিয়াতে আজকে আমি ফার্স্ট বললাম যে আমাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছিল, ভবিষ্যতে রাজনৈতিক যে মানে একটা স্বার্থ হাসিলের জন্য এটা করতে পারে, এই কারণে আমার একটা জিডি ভাটারা থানায় করা ছিল এবং সেই পুলিশ অফিসারের কাছে শুনলো যে অন্যায় কাদের, তারা এটা ইনভেস্টিগেট করলে বেরিয়ে আসবে। কিন্তু এখন হচ্ছে যে অন্যায়ের ভাষা দেখবেন যে এই ঘটনাগুলো আমার যেমন হাদিভাই মারা গেলো, ক্যান্টনমেন্টে বেশি ইমোশনাল অ্যাসপেক্ট, এখানেও
অন্যায়ের যখন প্রতিবাদের ভাষা সবসময় আসলে যে স্মুথ বা মধুর হয় তা না, এবং যারা অন্যায় করে তাদের সবসময় দেখবেন যে উঁচু গলা। এবং আমাদের দেশে এই অন্যায় যারা করছে, যারা মাফিয়া করছে, তাদেরকে রক্ষার জন্যে সবসময় দেখবেন যে সহায়তা করা হচ্ছে এবং তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে, এবং ফ্যাসিজম কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে, যেটার কারণে 5ই আগস্ট হলো। 5ই আগস্টের পরে আমাদের দেশ সুন্দরভাবে চলছে, কিন্তু আবারও এই মানে বিহাইন্ডে যে মানে ব্লেম গেম খেলার যে রাজনৈতিক সিলসিলা, এটা যে আবার ফিরে আসবে, এটাই জাতির জন্য সত্যিই দুর্ভাগ্য, অনেক কষ্টের। আমরা এটা চাই নাই, আমরা চেয়েছি সবাই স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি করুক, আবার সৎ যোগ্য মানুষ আসুক। কিন্তু আনফর্চুনেটলি একটি চক্র আমার জনপ্রিয়তা দেখে তারা জাস্ট নির্বাচনের কয়েকদিন আগে মানুষের জনসম্পৃক্ততা, জনসমর্থন, মানুষের ভালোবাসার কাছে হেরে যেয়ে তারা এই রাজনৈতিক মানে তাদের যে বলতে পারেন স্বার্থ হাসিলের জন্যে তারা আমাকে ভিন্নভাবে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছে। তারপরও দেখবেন যে রিসেন্ট একটা জরিপ বের হয়েছে, এটাতেও মানুষ এই জরিপে দেখবেন যে 2-3% এগিয়ে আছে, কিন্তু 15-20% মানুষ কিছু বলে নাই। ওই 20%-এর মধ্যে 18%ই ডাক্তার খালিদকে মন দিয়ে ভালোবাসে। আমাদের আমির জামাতের একটা কথা ছিল যে মানুষের তারা যে দেওয়ালের পোস্টার ছিঁড়ে ফেলছে, দড়ি তারা ব্যানার ছিঁড়ে ফেলছে, কিন্তু মানুষের হৃদয়ে যে ভালোবাসার যে পোস্টার লেগে গেছে, এটা তারা শত চেষ্টা করেও সরাতে পারছে না বা পারবে না। আমরা আশা করি এই রাজনৈতিকভাবে তারা যে আমাকে প্রতিহিংসার শিকার করে মানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, এটা কোনো ক্রমে মানুষ ভালোভাবে নেবে না, এবং আমাদেরকে ভোট দিয়ে এই দেশকে সত্যিকারের যে বিনির্মাণের স্বপ্ন দেখেছি, আমি তো আমাকে এই মানুষের সামনে আমি আমাকে স্যাক্রিফাইস করেছি এই দেশকে বিনির্মাণের জন্যে, এই সমাজটাকে পরিবর্তনের জন্যে। আমার পাওয়ার কিছু নাই। সেজন্য হাদি ভাইয়ের কথা দিয়েই আমি শেষ করতে চাই যে প্রতিবাদের ভাষা সবসময় যে মধুর হবে তা না, প্রতিবাদের ভাষা অনেক সময় একটু উচ্চকণ্ঠে হয়ে যায়। এই উচ্চকণ্ঠ মানে আমি কাউকে হক নষ্ট করছি, কারো কাছে চাঁদা নিতে যাচ্ছি, কারোর সঙ্গে বৈষম্যের জন্য করছি তা না, কিন্তু আমি বৈষম্য রোধের জন্যে আমার হয়তো উচ্চপক্ষ হতে পারে, আমি চাঁদাবাজি প্রিভেন্টের জন্যে, ব্যাংক লুটের জন্যে আমার উচ্চপক্ষ হতে পারে, কিন্তু আপনার মাধ্যমে আমার মানুষের কাছে, আমার মা বোনরা যারা কষ্ট পেয়েছে তাদের কাছে একবার কোশ্চেন যে ডাক্তার খালিদ কোনো জায়গায় তার স্বার্থ বা তার দলের স্বার্থের জন্যে কোনো জায়গায় উচ্চবাক্যে কথা বলেছে, নাকি বৈষম্য রোধের জন্য কথা বলেছে, নাকি অন্যায়ভাবে মানুষের টাকা লুট করার কারণে কথা বলেছে? এই লুটতেরাজের সঙ্গে যদি আপনি নরমভাবে প্রতিরোধ করতে যান, তাহলে এই লুটতেরাজরা আপনাকে আয়নাঘরের মধ্যে আবার চেপে ধরবে। আমরা যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তার মানে কিছু ব্লেম প্রত্যেককে গেমে হুম, আমরা যদি নিজেকে ওই ব্লেম গেমের পিছনে মানে আশ্বস্ত হয়ে যাই, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ আয়নাঘরের থেকেও খারাপ অবস্থানের জন্য ওয়েট করছে। তার মানে প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে আসলে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো দরকার। একটা সচেতন মানুষ হিসেবে আমাদেরকে, আমি মনে করি আপনি শিক্ষিত সচেতন নাগরিক হিসেবে সামাজিক কিছুটা দায়বদ্ধতা আপনার আছে, আমারও আছে। এই জন্য এই সামাজিক দায়বদ্ধতা থেকে যারা এই মাফিয়া চক্র, দেখবেন যে একটা সংবাদ মাধ্যমেরও একটা মাফিয়া চক্র, আপনি জানেন না তার মধ্যে সংবাদ মাধ্যমে আগে এটাকে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করছে। কয়টা সংবাদ মাধ্যম ঋণখেলাপিদের জীবন চরিত্র নিয়ে পেশ করছে, কয়টা সংবাদ মাধ্যম চাঁদার প্রেজেন্ট করছে, কয়টা সংবাদ মাধ্যম যারা এই সন্ত্রাস করছে তাদের নিয়ে প্রেজেন্ট করছে। কিন্তু একটা সৎ যোগ্য এমপ্লয়ি, একটা ক্যান্ডিডেট যে জীবনে কোনো দিন কোনো অন্যায় করে নাই, তার বিরুদ্ধে কোনো ব্লেম কোন পত্রিকায় কি করছে ওইটা নিয়ে দেখবেন প্রেজেন্ট করার জন্য তারা যেন উৎসাহ উদ্দীপনা নেমেছে। আমরা ধিক্কার জানাই এই সাংবাদিকতাকে, আমরা আহ্বান করব এগুলো পরিবর্তন করে প্রয়োজনে সাংবাদিকতা শিক্ষক, আমি যেটা বলি, যদি তাদের বিবেককে কোনো দলের কাছে বন্ধকে রেখে ময়দানে আসে, তাহলে সেখান থেকে ফ্যাসিজমের সূত্রপাত হয়। সেটাই ঘটতে যাচ্ছে আমার বিরুদ্ধে। আমরা অন্যদেরকে আহ্বান করব, আমরা প্রয়োজনে না খেয়ে থাকবো, কিন্তু কারো গোলামি আর করব না। আমরা আজাদির বাংলাদেশ দেখতে চাই। এই আজাদির বাংলাদেশ দেখতে হলে আপনাকে অবশ্যই ফ্রি ফেয়ারভাবে কাজ করার অনুভূতি জাগ্রত করতে হবে নিজের মধ্যে।
আমি শেষ দিকে আছি এখন। আপনি এই যে নির্বাচনকে কেন্দ্র করে আমি কিছু চমকপ্রদ এবং নতুন নতুন কিছু আইডিয়া এবং প্রোগ্রাম দেখেছি আপনার। এর মধ্যে আমরা যদি ডিকোড ডক্টর খালেদ জেনজিদের সাথে যে প্রোগ্রামটা, অথবা নারীদের যে বিশাল মিছিল, তো এরকম আপনাদের জায়গা থেকে বা আপনার জায়গা থেকে আসনে আপনি আর কি উদ্যোগ নিয়েছেন মানুষকে এই নির্বাচনের যে আমেজ সেটাতে অংশগ্রহণ করানোর জন্য? না, নির্বাচনের আমেজের মধ্যে আমরা তো এটা ইনভলভ করেছি। আসলে আমার যেটা স্বপ্ন, আমি বললাম যেটা স্টুডেন্ট লাইফ থেকে, আমি মানুষের সঙ্গে, গণমানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। হুম, তো সব শ্রেণীর মানুষের জন্যে নারীরা, যেটা জামাত ইসলামে আসলে কাজ করতে পারবে কি পারবে না হুম, সেটা বলা হয়েছে। আমরা নারী, আমার ওয়াইফ একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর, হসপিটালে কাজ করছে, আবার বাসায়ও কাজ করছে। এই যে আমরা প্রমাণ দেখাই, এবং নারী যে আমাদের সঙ্গে আছে সেটার প্রমাণ যারা ধরেন 10-15 জন নিয়ে, অন্তত 20টা মিডিয়া নিয়ে তারা আমাদের বিপক্ষে বলছে, অথচ 10,000 লোক নিয়ে আমরা কিন্তু ময়দানে আসি। হুম, হুম, এটা আমরা দেখালাম যে না, তোমরা শুধু না, আমাদের সঙ্গে আমাদের মা বোনরা আছে। জেনজির জন্য আমরা তো স্বপ্ন দেখি, জেনজিকে নিয়েই তো আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, সুতরাং তাদেরকে নিয়ে আমার কিছু করা দরকার। আমি সেটা একটা সিম্বলিক দেখালাম। যেমন কালকে আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমরা সাদা অ্যাপ্রন পরে ডাক্তাররা আমরা একটা ছোট মিছিল করব। এই সাদা অ্যাপ্রনের অর্থ হচ্ছে যে এই ডাক্তাররা সাদা মন নিয়ে মানুষকে ট্রিটমেন্ট করে। একইভাবে পলিটিক্সের ময়দানে এই সাদা অ্যাপ্রন পরে আমি দেখাতে চাই যে পলিটিক্সের ডার্টি পলিটিক্সকে এই কালিমা থেকে দূর করে ভবিষ্যতের রাজনীতিকে এরকম সাদার মতো রাজনীতি আমি আনতে চাই। এরকম ভিন্নধর্মী কিছু প্রোগ্রাম আমার থাকবে ইনশাল্লাহ। জেনজিদের জন্য আমাদের তো তাদের কর্মসংস্থান একটা প্ল্যান থাকবে, এবং ওয়ার্ড ভিত্তিক আমরা একটা লাইব্রেরি হুম, এবং যে আইটি সেন্টার, এটা আমরা করব, যারে স্কিল ম্যান পাওয়ার করে পুরা আসনটাকে আমরা একটু সুন্দরভাবে সাজাতে পারি, এবং তাদের মানে সবচেয়ে বড় জেনজির সামাজিক পার্টিসিপেশন একটা পার্ট আমি রাখবো, যে আচ্ছা। সমাজকে তারা তাদের চাকরির মাধ্যমে, যেমন আমি কাজ করার ফাঁকে ফাঁকে দেখছেন তো, আমি কিন্তু কোনো সময় পড়ালেখার পাশাপাশি সমাজ থেকে, মানুষের কল্যাণ থেকে বিচ্ছিন্ন ছিলেন না। হুম, জেনজিকে আমি এই সামাজিক কাজে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা একটা মানে সোশ্যাল সেন্টার করব, যেখানে তারা এই সামাজিক কাজের ট্রেনিং তারা নেবে, মানুষের জন্য কীভাবে করতে হয় এটার মাধ্যমে তারা বড় হবে। শুধু নিজেকে বড় করবে না, সমাজের পার্টিসিপেশনের মাধ্যমে কীভাবে সমাজকে বিনির্মাণ করতে হয় এই ট্রেনিংয়ের অংশগ্রহণ তাদের থাকবে ইনশাল্লাহ। সবশেষ জয় পরাজয় তো থাকবেই। তো সেই জায়গায় এই যে আপনি আহ, বিজয়ী হওয়ার ব্যাপারে আপনি কতটুকু, প্রথম কথা হচ্ছে আপনি বিজয়ী হওয়ার ক্ষেত্রে কতটুকু আশাবাদী? আমরা তো যখন করছি তখন আমরা বিজয়ী হওয়ার ব্যাপারে তো সম্পূর্ণরূপে আশাবাদী, সেটা বিভিন্ন জরিপেও বলেছে। হুম, তো এটা এই এলাকার মানুষ আমাকে ভালোবেসেছে, এবং আমি আশা করি আমাকে তারা বিজয়ী করবে ইনশাল্লাহ। সর্বোপরি হচ্ছে যে জয় পরাজয় তো থাকেই, আমাদের উপরের ফাইসলা একটু মানতে হবে। আল্লাহ যদি আমার তকদিরে লিখে থাকেন, আমি অবশ্যই বিজয়ী হব। আর আমি হাজার চেষ্টা করেও যদি ওনার ফাইসলা না থাকে, তাহলে আসলে পরাজয় হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। যদি আপনি বিজয়ী হন তাহলে আপনার যে প্রতিযোগী প্রার্থী আছেন আহ, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? বিজয়ী হলে আমি তো অবশ্যই, আমাদের আসলে পলিটিক্সের ময়দানে নির্বাচনের আগে তো কিছু কথা থাকেই, কথার হুম, বেশি যে কথা আসে, রাজনৈতিক কিছু কথা আসে, কিন্তু আসলেই তো আমার তো এই নির্বাচনে দাঁড়ানোর আগে তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো আর আমার প্রতিদ্বন্দ্বীর কেউ না, হুম, হুম, বা আমার কোনো বিজনেসের কোনো না, হুম, জাস্ট এটা ইলেকশন কেন্দ্রিক আমার একটা প্রতিদ্বন্দ্বী। হুম, কিন্তু ইলেকশনের আগে আমরা তো সেই তাকে সম্মান করেছি, পরিবারকে সম্মান করেছি, ট্রিটমেন্ট আদার্স দেখছেন, আমি দেখতে যেতাম, হুম, ওনার প্রতি আমাদের একটা সম্মান, একই সম্মান আমাদের বড় ভাই হিসেবে তার তো অবশ্যই থাকবে, হুম, এবং তাদের সঙ্গে পরামর্শ করে আমরা কাজ করব। ইলেকশন ক্যাম্পেইনের সময় দেখেন অন্য প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে আমি কম বলতে পারবো, কিন্তু আমি মনে হয় সবচেয়ে বেশি বিরোধী পক্ষের ক্যাম্পেইনের অংশগ্রহণ করেছি, এবং তাদের সঙ্গে হাত মিলিয়েছি, আমরা একের সঙ্গে বুক মিলিয়েছি, এবং পরস্পর ডার্টি পলিটিক্স থেকে প্রিভেন্ট করে আমরা সৌহার্দ্যের রাজনীতি করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। এটার দিকে আমরা মিলেমিশে সামনের দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আহ, বলা হচ্ছে যে আমরা যদি দেখি যে শিবিরের বিভিন্ন ক্যাম্পাসে যে বিজয় হলো ছাত্র সংসদগুলোতে, সেখানে একটা বড় অংশ আসলে ছাত্রীদের ভোট ছিল। তো আমরা এর বিপরীতে দেখি যে জামাতকে সামহাও নারীদের বিপক্ষে দাঁড় করানোর একটা প্রচেষ্টা সবসময় ছিল। সেই জায়গা থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে
নারীরা আসলে জামাতকে কতটুকু ভোট দেবে, আপনি মাঠে থেকে সেটা কেমন উপলব্ধি করছেন? মাঠে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যে ইউনিভার্সিটি ইলেকশনগুলো তো একই কথা ছিল যে আমাদের মানে মডার্ন মেয়েরা তারা কেউ ভোট দিবে না। এখানেও তারা ওরকম মনে করছে, কিন্তু আমাদের তারা মনে করছে এবং একটা ব্লেম দেওয়ার চেষ্টা করছে তারা, যে কাজ করতে পারবে না, বাইরে যেতে পারবে না। কিন্তু এখন তো অ্যান্ড্রয়েড যুগে মানুষ খুব সচেতন। এই যেমন গতকালকে একটা ছোট একটা শর্ট টাইমে একটা আমরা একটা মানে নারীদের একটা মিছিল করলাম, হাজার হাজার মেয়েরা সেখানে চলে এসেছে। এবং মেয়েদের আশ্বস্তের জায়গা হয়েছে সবচেয়ে বড় যেটা, মানে বলতে পারে যে ইপটিসিংয়ের শিকার হয়, তাদের মধ্যে এই বিশ্বাস জন্মে গেছে যে খুব ভালোভাবেই যে আমরা জামাতের কাছে, আমরা শিবিরের কাছে নিরাপদ। এই যে নিরাপত্তার জায়গা তারা আমাদের কাছে খুঁজে পেয়েছে। তাদের মিছিলের আগে আমরা থাকি, মিছিলের পরে থাকে, মাঝে তারা থাকে। এই নিরাপত্তাটাই তারা চায়, কর্মস্থলে তারা নিরাপত্তা চায়, তারা রাস্তায় নিরাপত্তা চায়, তারা আমাদের কাছে খুব বেশি কিছু চায় না। এটা একমাত্র জামাতে ইসলামের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। এটা মা বোনদের কাছে তাদের অন্তরে গেঁথে গেছে। ইউনিভার্সিটিগুলোতে তাদের কোনো হ্যারাসমেন্ট হবে না, গেল 6 মাসে আমরা সেটা প্রমাণ রাখতে পেরেছি। এই বিশ্বাসের উপরে এইখানে তারা যাতে আমাদেরকে বেশি ভোট দিবে, এই কারণে তারা ময়দানে কিছু মানে প্রোপাগান্ডা ছেড়ে দিচ্ছে যে কাজ করতে পারবে না, বের হতে দেবে না। কিন্তু এখন তো মানুষ অনেক সচেতন, তারা তো আসল ইনফরমেশান পেয়ে যাচ্ছে। আগে আপনি কিছু মিডিয়ার মাধ্যমে কিছু প্রচার করতে পারতেন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থাকার কারণে প্রকৃত ইনফরমেশান তারা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছে এবং তারা আমাদের প্রতি অত্যন্ত আস্থাশীল। আমি 20 বছর ধরে মেয়েদের ট্রিটমেন্ট করি, কোনো ইনসিডেন্ট নাই। আমি জোর গলায় বলেছি যে কোনো মেয়ের সঙ্গে আমি ইপটিসিং করেছি, কারো অধিকার হরণ করেছি, কারোর সঙ্গে খারাপ আচরণ করেছি, একটা মেয়ে দেখা। এই মিডিয়ার মাধ্যমে যে আপনি যেটা একটু কোশ্চেন করলেন, আমাকে বিভিন্নভাবে তো প্রেজেন্ট করা হচ্ছে আমি রাগী, অমুক তমুক। কিন্তু আপনি কি একটা এক্সাম্পল দেখাইতে পারবেন যে কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছি? এটা কিন্তু উদাহরণ নাই। তখনই রাগ হচ্ছে যখন মানুষের বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গেলে, আপনি মানুষের অধিকার আদায় করতে গেলে, তখন কিন্তু এই অধিকার আদায়ের ভাষা অনেক সময় মানুষ সহজাত হয় না, ভিন্নতা চলে আসে। সবশেষ প্রশ্ন সেটা হচ্ছে, যদি আপনি আসলে বিজয়ী না হতে পারেন, আপনি যেটা বলছিলেন যে সেটা ভোটারদের ভোট এবং আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করান তাহলে হলেন, যদি না হয় তাহলে কি আপনি অন্য যারা প্রার্থী বা যারা এখানে কাজ করছেন তারা যদি আপনার সহযোগিতা চায়, আপনি কি সহযোগিতা করবেন? এইটা তো আপনি বললেন, যেটা প্রথম তো কথা আছে, আমরা জামাতে ইসলামে যেটা শুরুতে যেটা করা হলো যে আমরা ইলেকশন কিন্তু এখানে চেয়ে আসি নাই। আমি একজন ডাক্তার, মানুষের জন্য কাজ করা, ডাক্তারি করা, এটা তো আমার একটা সহজাত। এবং আমি এখনও একমাত্র প্রার্থী যে গত পরশুদিনও রুগী দেখছে, আগামীকাল সকালেও রুগী দেখবে, রুগীর ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে অনলাইনে। আমার কিন্তু প্রফেশন বাদ নাই। ইভেন ইলেকশনের আগের দিনও মনে হয় আমার হসপিটালে যেতে হবে, ইলেকশনের পরের দিনও যেতে হবে। আই এম দ্য অনলি পার্সন কিনা ক্যান্ডিডেট কিনা আমার সন্দেহ আছে যাকে এরকম প্রফেশনের ব্যস্ততার মধ্যে এই যে মানুষের কল্যাণমুখী কাজ করে, এটার সঙ্গে আমি আছি। কিন্তু আমি ইলেকশনে যদি পাস না করি তার মানে আমার এটাতে বন্ধ হয়ে যাবে তা না। আর এই যে মানুষগুলোর সঙ্গে কাজ করে, এটা তো আমি 10 বছর ধরেই করছি। আগামীতেও আমার কাজ আমি পাস না করলেও, মানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা যদি পাস করে তাদের সঙ্গে তো এই সমাজ কল্যাণমূলক কাজগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আর আমি যখন পাস করছি না তখন কিন্তু আমার দায়বদ্ধতাটা অনেকাংশে কমে যাচ্ছে। পাস না করলে তখনও কিন্তু আমি আলহামদুলিল্লাহ। এইটার পাশাপাশি আমি যখন পলিটিক্সে আসছি, বলতে পারেন যে ডাক্তারি থেকে পলিটিক্সে আসার অন্যতম প্রধান কারণ, ডাক্তারি যখন করছি একটা সার্টেন মানুষকে আমি হেল্প করছি, কিন্তু যখন পলিসি মেকিংয়ে আমি আসছি তখন রাষ্ট্রীয় পর্যায়ে অনেক বেশি লেভেলের মানুষকে সহযোগিতার নিয়াতেই কিন্তু কন্ট্রিবিউশন করার সুযোগের জন্যই আমার এখানে আসা। এবং যে আমানতদারিটা নিয়ে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সবসময় প্রতারণা করা হচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার জন্যই আমার রাজনীতির ময়দানে আসা। আমি যদি পাস না করি তখন আমার স্মল স্কেলে যে কাজগুলো সমাজ কল্যাণমূলক, মানুষের জন্য কিছু করা, এটা তো বন্ধ থাকবে না, এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করি এই কাজ আমার আগের তুলনায় আরও বেশিভাবে হবে। অন্য কেউ যদি সহযোগিতা চায় তার সমর্থন পূর্ণরূপে আমার সঙ্গে থাকবে ইনশাল্লাহ। আমিও তাদের এই কাজগুলো কন্টিনিউশন জন্যে সশরীরে উপস্থিত হব যদি আমাকে আহ্বান করে। যেটা বলছিলেন যে আপনি এখনও প্রফেশনে আছেন বা নির্বাচনের ব্যস্ততার মধ্যে কাজ করছেন,
এমন কি কখনো হয়েছে যে আপনি প্রচারণায় আছেন, সেখানে কোনো একজন একটা কাপল বা কোনো একজন নারী বা পুরুষ এটা আপনার কাছে ট্রিটমেন্ট এটা চাচ্ছে? অসংখ্য আছে, একটা না। আমি যখন আসি এই ট্রিটমেন্টের মধ্যে, স্যার আমার প্রেসক্রিপশনটা কি ওষুধ করবো, এটা অনেক মানে লাইফের বড় পাওয়া বলতে পারেন। একজন ডাক্তার হিসেবে এর থেকে বড় পাওয়ার কিছু নাই, যে আমি চলার পথে, হাঁটার পথে, যেখানে যাচ্ছি মানে মানুষের জন্য কিছু করতে পারছি। হুম, হুম। এবং মানুষ আমাকে তো ভালোবাসে ওই কারণেই। এত অল্প সময়ের মধ্যে মানুষের এই যে মানে সমর্থন বা মানুষের ভালোবাসা, এটা এই মানুষগুলোর জন্য কিছু করতে পারা, এটাই এর মাধ্যমেই আসা। ইনশাল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই সমাজের পরিবর্তনের জন্যে আমি আমার এই কাজ অব্যাহত রাখবো। জয় পরাজয় এটা একমাত্র উপর আল্লাহর ফায়সালা। সবশেষ, আপনি তো দাঁড়িপাল্লার প্রার্থী, জামাত ইসলামের প্রার্থী, সেজন্য তো দাঁড়িপাল্লায় ভোট চাবেন, এটাই স্বাভাবিক। তো গণভোট নিয়ে আপনার কোনো বার্তা আমাদের দর্শকদের জন্য আছে কিনা? গণভোট নিয়ে আমাদের বার্তা তো স্পষ্ট। আমরা হা ভোটের পক্ষে। এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে এই দেশকে একটা পরিবর্তনের জন্যে, এবং দেশে নতুন করে যেন ফ্যাসিজম না জন্মাতে পারে সেজন্য সাংবিধানিক কিছু পরিবর্তন দরকার। সেটার একমাত্র মাধ্যম হলো হা ভোটকে জয়যুক্ত করা। হা ভোট অবশ্যই জয়যুক্ত হবে, এবং আমরা সকলকে হা ভোটকে জয়যুক্ত করার মাধ্যমে এই দেশে আমরা এই যেমন এখন অনলাইন ব্লেমিংয়ের সুযোগ আসছে বা এরকম কারোর প্রতি না হোক, আমরা এই সবগুলোকে ভবিষ্যতে যেন বন্ধ করতে পারি। সেটার জন্য হা ভোটকে জয়যুক্ত করুন, হা ভোট জয়যুক্ত করুন, এটা আহ্বান করছি আমি সকলকে। একটা দীর্ঘ আলোচনা হলো, সেখানে অনেক বিষয় হয়তো আমাদের দর্শকরা জেনেছেন। তো সবশেষে আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আপনার আসনের ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। হ্যাঁ, প্রিয় ঢাকা সূত্রবাসী, আপনারা এটাতে কান না দিয়ে, আমার অসংখ্য সামাজিক কাজ আছে, আমার দীর্ঘদিনের পথ চলা, আমার যে ভালোবাসা, ঠিক যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন, এই ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারবো বলে আমি আশাবাদী ইনশাল্লাহ। এবং আপনাদের সন্তান, আপনাদের সম্পদ, আপনাদের এই এলাকা আমার কাছে আমানত হিসেবে থাকবে। আমি এই এলাকাটাকে আপনাদের কাছে সুন্দরভাবে, ফুলে ফলে, ভালোভাবে আপনাদের কাছে ইনশাল্লাহ গড়ে দেব। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার জীবনের বিনিময়েও আপনাদের এই আমানত আমি রক্ষা করব। কিন্তু আমি এই ষড়যন্ত্রের পিছনে যেমন লড়ে যাচ্ছি, আমি লড়তেই ভালোবাসি। আপনাদের জন্যে আমার জীবনের বিনিময় হলেও লড়ে যাব ইনশাল্লাহ। আগামীতে কোনো প্রকার আরও চক্রান্ত হতে পারে, আমার অনলাইন হ্যাক করে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হতে পারে, এই কোনো কিছুতেই কান দিবেন না। কারণ আপনারা তো শুরুতে গেল 20 বছরের কোনো কিছুতেই আপনারা আমার কোনো খারাপ কিছু খুঁজে পান নাই। এখন নির্বাচনের 2 দিন আগে এসে নির্বাচনী হাতিয়ার হিসেবে তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে আমি একটু খারাপ। এটাতে কান না দিয়ে এই আমার ভালো কাজের মূল্যায়ন করে আগামীতে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনি অংশগ্রহণ করুন। যে কোনো মূল্যে ভোট দিতে যাবেন এবং ভোট গণনা পর্যন্ত নির্বাচন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং যারা দর্শক যারা এতক্ষণ শুনছেন তাদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের যাদের অনেক প্রশ্ন ছিল ডাক্তার খালেদুজ্জামান সম্পর্কে, তার নানান দিক সম্পর্কে জানতে চেয়েছেন, আশা করছি আপনারা উত্তরটি পেয়েছেন। তারপরেও আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা ডাক্তার সাহেবের যারা কাজ করেন তাদের কাছে আমাদের এই প্রশ্নগুলো পৌঁছে দেবো, আপনাদের পরামর্শ পৌঁছে দেবো। পাশাপাশি আমাদের ইনোভা টক্স নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে জানাতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পডকাস্টে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।